বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফেসবুক বন্ধুগণ, যে যেখান থেকে আমাদের আজকের লাইভটি দেখছেন, সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে আমাদের লাইভের বিষয় আপনারা জানেন, আমাদের আজকের বিষয় শিশু ধর্ষণ। আমাদের সন্তানরা কতটা নিরাপদ? বর্তমান সময়ে এই বিষয়টি সন্তানরা মোটামুটি ভাবে কতটুকু নিরাপদ, আমাদের সন্তানরা, এই বিষয়টি নিয়েই আমরা আজকে কথা বলবো। আজকে আমাদের সাথে আছেন কয়েকজন আলোচক বিন্দু। আমি পরিচয় করে দিই। আমার পাশে আছেন আমাদের সিনিয়র বড় ভাই জনাব রুহুল আমিন ভাই। পাশে আছেন সম্মানিত প্যানেল চেয়ারম্যান জনাব শরফুদ্দিন ভাই। তার পাশে আছেন দিলীপ কুমার রায় ভাই। এরপরে আছেন সম্মানিত আলোচক আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক। আমাদের আরো একজন অতিথি আসবেন কিছুক্ষণ পর, আপনারা দেখতে পাবেন। জি জি, সম্মানিত দর্শক, আমাদের লাইভটি কেমন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্ট করবেন। কেমন শোনা যাচ্ছে? আমি এর মধ্যে দেখতে পাচ্ছি কয়েকজন জয়েন করেছেন আমাদের লাইভটি দেখার জন্য। পারুল হাওলাদার আপা জয়েন করেছেন, সালাম দিয়েছেন। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়েরা? জি, আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ইয়াসিন দেখছেন। আরো যারা দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন। বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা বসেছি। আপনারা জানেন, দুদিন আগে আমাদের আদিত বাড়িতে একটা শিশু হত্যা হয়। এই বিষয়টি আহ সবার মনে নাড়া দিয়েছে, এবং সেই সাথে আরো কিছু কিছু জায়গায় আমরা যদি বলি, আয়াত একটা, সেও মারা গেছে, তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। তারপর হচ্ছে রামিছা। তো আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে। প্রথমেই আমরা যেতে চাই আমাদের প্রশ্ন। মজিবর ভাই কমেন্ট করেছেন। ওয়ালাইকুম আসসালাম। পারুল আহলাদার আপা বলছেন খুব সুন্দর লাইভ চলছে। জি, ধন্যবাদ। আমরা এ পর্যায়ে আমরা যেতে চাই প্রশ্নের মধ্যে। আমরা প্রশ্ন নিয়ে আসতে চাই আমাদের বড় ভাইয়ের কাছে। সম্মানিত বড় ভাই রুহুল আমিন ভাই, আপনি একটু ব্যাখ্যা করবেন আমাদের এই সমাজে, আমাদের এই রাষ্ট্রে এই ধর্ষণ এবং শিশু হত্যা কেন বেড়ে চলছে, এর পেছনে কি কারণ হতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমাদের টকশো লাইভটি দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে, সবাইকে জানাচ্ছি আমাদের টকশো লাইভের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আর আমরা আছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে একটা দুর্ঘটনা হয়ে গেছে। আমাদের উপস্থাপক, আমার প্রাণপ্রিয় ছোট ভাই রমজান আলী বাবু মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে মোটামুটি আহত। তারপরও আমরা আসলে, যেহেতু টকশোটা আজকে করার কথা, যদি দেশ ও জাতির কল্যাণে কিছুটা হলেও কাজে লাগে, এই জন্য অসুস্থ শরীর নিয়েও কিন্তু আজকে টকশো করার জন্য চলে আসছে। এই জন্য আমাদের আসলে, আমরা যারা অতিথি আছি, আমাদের সাথে চেয়ারম্যান মহোদয় আছে, আমার ছোট ভাইরা আছে, তাদের পক্ষ থেকে আসলে রমজান আলী বাবুকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কারণ এত অসুস্থ শরীর নিয়ে টকশোতে আসার কথা না। ধন্যবাদ রমজান আলী বাবু যে প্রশংসা করছে। আরেকবার একটু প্লিজ এগিন। মানে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে এই যে শিশু ধর্ষণ হচ্ছে, তারপর হত্যা করে ফেলা হচ্ছে, এর পিছনে আসলে কারণটা কি হতে পারে? ধন্যবাদ। আসলে এই যে ধর্ষণ কথাটা প্রথমে আসতেছে, যে 5 বছর, 7 বছর, 9 বছর, এগুলো ধর্ষণ হচ্ছে। কিন্তু আসলে এগুলা অনেক সময় তুমি দেখবা যে পুলিশ প্রশাসন বলে যে এগুলো আসলে টেস্ট করে সময় নিয়ে মামলাগুলার সিদ্ধান্ত দেওয়া উচিত। এখানেও কিন্তু একটা কারণ আছে। যদিও আমরা অভিভাবকরা এটা নিয়ে খুব উদ্বিগ্ন,
যে আসলে কি হচ্ছে সমাজে। প্রতিনিয়ত এমন কোনো দিন নাই যে আজকে 2টা 3টা 4টা 5টা ধর্ষণ এবং মেরে ফেলতেছে। এই যে আদিতবাড়িতে যে ঘটনাটা, নন্দিনী 7 বছর বয়স মনে হয়, তার শরীরে মাংস বলতে তো নাই আসলে। সেটাই তো তাকে আমরা যে তো দেখলাম। হ্যাঁ, তাকে যে ধর্ষণ করবে, ডোন্ট মাইন্ড। আমি আসলে যদি ওইভাবে কথাগুলো না বলি তাহলে কিন্তু আমি বুঝাতে পারবো না। মানে ধর্ষণ যে করবে, যে ছেলেটা আসামি অপরাধী যে গ্রেফতার হয়েছে, ধর্ষণ যে একটা মেয়েকে করবে, আসলে ধর্ষণ করার মতো সে উপযুক্ত কিনা এটা কিন্তু ওই মেয়েটা না। জি এটা কিন্তু আসলে আমরা অনেকেই মনে করতেছি ধর্ষণ। আমি মনে করবো যে না, এটা ধর্ষণ না, কোনো জেদ বা কোনো কারণে তাকে মেরে ফেলা হয়েছে, জি হত্যা করা হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ধর্ষণ আমি মনে করবো যে না, তাকে ধর্ষণ করার মতো কোনো জায়গা তার দেহে নাই। ধর্ষণ করবেটা কোথায়? যারা সমাজে ধর্ষণ হওয়ার মতো, যারা সমাজে ধর্ষণ হওয়ার মতো তা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ধর্ষণ করছে না। আর ওই 7 বছরের বাচ্চাটাকে ধর্ষণ করবে, তাকে মেরে ফেলছে কোন শত্রুতার জেদ ধরে, আজকে হোক বা পরে হোক। অথবা সে দেখা গেল তোমার মাদকাসক্ত, ক্যাসিনো খেলে তার টাকার প্রয়োজন, টাকা শেষ করে ফেলছে, জি তার মাথায় আর কাজ করতেছে না। হয়তো ওইখানে দেখছে যে মেয়েটার কাছে হয়তো কানে কোনো গহনা ছিল, ধরে নিচ্ছি আর কি আমরা, তার মা বলছে এটা তার কানে হয়তো গহনা ছিল, গালি গহনা ছিল। জি হ্যাঁ, গলায় হয়তো মালা ছিল, মানে এক কথা অর্নামেন্টস ছিল বোঝায়। জি মেয়েটাকে দেখছে মেরে না ফেললে আমি যদি এগুলা খুলে নেই স্বেচ্ছায়, তাহলে কিন্তু মেয়েটা পরে বলে দিবে। জি তার মাথায় কাজ করে নাই বলে কি করছে, সে মেয়েটাকেই দুনিয়া থেকে সরাই দিল। এই যে এইভাবে কিন্তু তোমার এই ক্যাসিনো, মাদকাসক্ত, এইগুলা যদি বন্ধ না হয় বাংলাদেশ থেকে, কোনোদিনই এই ধর্ষণ, এই ধর্ষণ বলবো না, আমি শিশু হত্যা, শিশু শিশু হত্যাটাই কিন্তু বেশি হচ্ছে এখন। জি ধর্ষণ কিন্তু তোমার 18 বছরের উপরে যে মেয়েগুলা, এগুলা কিন্তু হচ্ছে না সেরকমটা, তুলনামূলক ভাবে খুবই কম। আমি মনে করি সরকারকে যে আসলে এটার প্রতি, আইনের প্রতি আরো কঠোর হতে হবে। কঠোর না হলে এটাকে বন্ধ করা কোনো ক্রমেই সম্ভব না। এখানে সরকারকে আরেকটা পলিসি করতে হবে, সেটা হচ্ছে যে সরকার একটা প্রজ্ঞাপন জারি করে দেয় যে কোনো ফ্যামিলি থেকে যদি কোনো সন্তান ক্যাসিনো, জুয়া, মাদক কোনো কিছুর সাথে আসক্ত থাকে, ওই ফ্যামিলি তার ওই সন্তানের প্রতি হার্ড লাইনে যাক, কঠোর হোক। জি যদি কঠোর হওয়ার পরে যদি ওই সন্তানকে ট্যাকেলে আনতে না পারে, কন্ট্রোলে আনতে না পারে, তাহলে প্রশাসনকে জানাক, প্রশাসন ওই সন্তানকে অ্যারেস্ট করে রাখুক। সোজা হিসাব যেটা, এছাড়া বিকল্প রাস্তা আমি দেখি না। আর যদি ওই ফ্যামিলি যদি প্রশাসনকে না জানায়, প্রশাসন যদি কখনো প্রশাসনের কাছে ওই ছেলেটা ধরা পড়ে, তাহলে ওই ফ্যামিলি সহ অ্যারেস্ট করা হোক। এরকম একটা প্রজ্ঞাপন যদি সরকার জারি করে, তাহলে আমার মনে হয় ফ্যামিলি থেকে ওই ছেলেটার প্রতি কঠোর হবে। যে সরকার যেহেতু আইন করছে, যদি আমার ছেলে কখনো ধরা পড়ে যায় তাহলে আমাদেরকেও অ্যারেস্ট হতে হবে। এই ভয়ে কিন্তু তখন তোমার বাবা মা ভাই যারা আছে, তারা কিন্তু তার ওই ভাইটাকে বা সন্তানটাকে চেষ্টা করবে যেন সে মাদকাসক্ত এইসব জায়গা থেকে সরে আসে, খারাপ কাজগুলো থেকে। তাহলে আপনি একটা বললেন যে আসলে মাদকাসক্তির কারণে হতে পারে হ্যাঁ যে হ্যাঁ, তাকে অবশ্যই, মেরে ফেলে তার অর্নামেন্টস যেটা আছে সেটা নিয়ে একদম একদম। তাকে মেরে ফেলা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। তা না হলে সে জানে যে আমি যে খুলে নিচ্ছি, যেহেতু 7 বছরের বাচ্চা, সে কিন্তু আমার ব্যাপারে ডিটেলস বলতে পারবে যে উমুক আমার এই অলংকার খুলে নিচ্ছি। এই জন্য তাকে মেরেই ফেলছে, তার মাথায় কাজ করে নাই যে আমি তাকে মেরে ফেললে যাই আমার লাস্টে কি হবে, শেষে যে আমার ফাঁসি হবে, যাবজ্জীবন কারাদণ্ড হবে, এটা কিন্তু তার মাথায় কাজ করে নাই। কারণ সে মাদকাসক্ত অথবা কেসিনে আসক্ত, তার টাকার দরকার। এই জন্য আমি মনে করি যে অভিভাবককে সচেতন হতে হবে এইভাবে, আর সরকারকে আরো হার্ড লাইনে যেতে হবে। তা না হলে বন্ধ করা সম্ভব না। যেমন তোমার আদিতবাড়ির যে ঘটনাটা আমি দেখছি, এটা অত্যন্ত দুঃখজনক। যে মেয়েটা মারা গেছে, আসলে তার পরিবারকে সমবেদনা জানানোর মতো ভাষা কিন্তু আমাদের নাই। এটা গভর্নমেন্টও আসলে এই যে ক্ষতিটা তার হয়েছে, তার সন্তান চলে গেছে দুনিয়া থেকে, এটা কিন্তু গভর্নমেন্ট চাইলেও পূরণ করতে পারবে না। কিন্তু পাশাপাশি আমরা কি দেখলাম আরেকটা, যে প্রশাসন আমাদের নিরাপত্তা দিবে। ওইখানে যখন ডিসি মহোদয় চলে আসছে, তুমি বিষয়টা একটু ডিপলি দেখো কতটা আসলে বাংলাদেশ কতটা ছোট হয়ে গেছে বিশ্বের কাছে। এই নিউজটা তো সারা বিশ্বে ছড়ে সরে গেছে। গেছে। হ্যাঁ, ওইখানে তোমার যখন ডিসি মহোদয় চলে আসছে, যিনি জেলার মালিক, পুলিশ সুপার মহোদয় চলে আসছে, যিনি পুলিশ ডিপার্টমেন্টের জেলার মালিক, তারপরে তোমার ইয়নো থেকে শুরু করে সবাই কিন্তু চলে আসছে। ওইখানে কিন্তু কোথাও কোথাও নিউজে দেখলাম 18 জন পুলিশ প্রশাসন আহত, কোথাও দেখছি 30 জন।
এসপি সহ এসপির গাড়ি ভাঙচুর, ডিসির গাড়ি ভাঙচুর। এই যে একটা অবস্থা, আসামি ধরার পরে যদি জনগণ এই কাজটা করে তাহলে প্রশাসন যাবে কোথায়? এখানে যে প্রশাসন হার্ডলাইনে যাবে, প্রশাসন চাইলে কিন্তু গুলি করে 50 টাকা ফালাই দিতে পারতো, তাদের কাছে তো ছিল রে ভাই। কিন্তু প্রশাসন নিজেরা মাইর খাইছে, যেহেতু ডিসি উপস্থিত ছিল, তা না হলে ওটা আরো কিছুটা ফালাই দিত প্রশাসন। কিন্তু ডিসি এসপি যেহেতু উপস্থিত ছিল, ওরা চাকরি বাঁচার তাগিদে ওরা কিন্তু ওদের হাতের যে অস্ত্রটা এটা কিন্তু ব্যবহার করে নাই। আমি তো দেখছি ভিডিওতে যে ঢেলগুলো ঢেলাইছে আসামি ধরার পরও, আমাদের সাধারণ জনগণ কি এতটা ভাই উন্মাদ হলে তো চলবে না। একটা ঘটনা ঘটে গেছে, ডিসি মহোদয় আসছে, পুলিশ সুপার আসছে, একটু দেখেন আপনাদের যে অভিযোগ, যদি সেটা সঠিকভাবে বিচার না হয়, থানা ঘেরাও করেন, মানববন্ধন করেন, ডিসি অফিস ঘেরাও করেন, এসপি অফিস ঘেরাও করেন, আমাদের দাবি মেনে নিতে হবে। যেমন পুলিশ ওসির কিন্তু চাকরি থেকে স্বাস্থ্য অব্যাহতি দিচ্ছে, বাতিল করে দিচ্ছে, কিন্তু এইভাবে মারপিট করে এটা তো হয় না। আচ্ছা জি, এই বিষয়টা নিয়ে আবারও আপনার কাছে জি, আসবো। ধন্যবাদ। আমরা এ পর্যায়ে যেতে চাই, আমাদের সম্মানিত আলোচক আছেন, আমাদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান আছেন, আমরা ওনার কাছে যেতে চাই। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি কিছু কমেন্ট হয়েছে। গেছেন লিখছেন একজন লাইভ আরো হবে, আশা করি ভালোই লাগছে, ধন্যবাদ স্যার। জি ধন্যবাদ। এছাড়া লিখছেন শিশু ধর্ষণ অত্যন্ত ঘৃণিত এবং যখন তোমার কাজ বন্ধ করতে হলে আইনের সঠিক ব্যবহার অত্যাবশ্যকীয়। জি অবশ্যই, এবং সেই আইনটা শরিয়া মোতাবেক হলে অবশ্যই এরকম নরপিশাচরা আর কখনো এই ঘৃণ্যতম কাজ করার সাহস করবে না। জি একদম। অনেকেই জয়েন করেছেন। পারুল হাওলাদার আপনি লিখেছেন আমার ভাই যেখানে আমি না আসতে পারি। আচ্ছা, ভাইয়ের জন্য শুভকামনা রইলো। যে বড় ভাইয়ের কথা বলছেন। যে সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা দেখছেন আমাদের লাইভটি, আপনারা অবশ্যই প্রয়োজনে শেয়ার করে দেবেন। আমাদের আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়, এই এটা একটা হার্ট টাচিং বিষয়, এটা আমাদের প্রত্যেকের জরুরি কাজ। আমি মনে করি আমাদের সন্তানরা কতটা নিরাপদ। আমরা কিন্তু এখন ভয় পাচ্ছি, একা একা আমার সন্তান কোথায় যাচ্ছে, সে আবার হারিয়ে যাচ্ছে কিনা, কেউ আবার নিয়ে যাচ্ছে কিনা, সে কোথাও লাঞ্ছিত হচ্ছে কিনা, নির্যাতন হচ্ছে কিনা, এই যে একটা আশঙ্কা মনের মধ্যে থেকেই যায়। জি দর্শক, আপনারা সাথেই থাকুন। আমরা এ পর্যায়ে যেতে চাই, আমাদের সম্মানিত প্রধান অতিথি আলোচক, আমাদের প্যানেল চেয়ারম্যান, উনি আমাদের সাথে আছেন আজকে। উনি আমাদের সাথে জয়েন করেছেন, যুক্ত হয়েছেন, আলোচনায় অংশগ্রহণ করেছেন, এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার প্রশ্ন, আপনি একজন প্রতিনিধি, জনপ্রতিনিধি, এই জনপ্রতিনিধি হিসেবে আপনার এলাকায় এই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আপনি কি কি উদ্যোগ নিয়েছেন, যদি একটু জনগণের জন্য বলেন খুব ভালো হয়। ধন্যবাদ রমজান আলী বাবু ভাই। আজকের আলোচনায় সকলকে স্বাগত। আজকের আলোচনা হচ্ছে শিশু ধর্ষণ আমাদের জন্য কতটা নিরাপদ। আসলে বিষয়টা অত্যন্ত দুঃখজনক হলে সত্য, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছি, শিশু ধর্ষণের মূল কারণ হচ্ছে পরিবারের কেউ না কেউ। আপনি দেখবেন যে পরিবারের এই ধর্ষণ যে হচ্ছে, পরিবারের বাইরে থেকে কেউ আসিয়ে ধর্ষণ করছে এটা কিন্তু নয়, এলাকারে কেউ না কেউ যাদের দ্বারা রক্ষকে আজকে ভক্ষ করছে, যাদের উপর আমাদের আশা ভরসা থাকবে। দেখেন আজকের এই সময়ে প্রত্যেকটা বাবা মা হচ্ছে কর্মব্যস্ত, তারা কর্মের জন্য সকালে উঠে বিভিন্ন জায়গায় হয়, কেউ সরকারি চাকরি করবে, কেউ দিনমজুর, কেউ রিক্সা চালক, ভ্যান চালক, সকলে আছে। তার দুইটা বাচ্চা আছে বা তিনটা বাচ্চা আছে, তার মধ্যে ছেলে মেয়ে দুইটাই আছে। তারা ভরসা করে গেল তার পরিবারের উপর, পরিবারের ভাই, ভাতিজা, দাদা দাদি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তাদের ভরসায় রেখে তারা গেল যে বাবা স্কুলে যায়, স্কুল থেকে সুন্দর করে আমার বাচ্চা এসে আবার তার কর্মব্যস্ত সেরে বিকেলে আসবে। কিন্তু বাস্তবে বাবা মা চলে গেল, বাবার কাছেও তো আমি গত একটা পরশুদিন একটা ভিডিও দেখছি, বাবার কাছেও মেয়ে নিরাপদ নয়, বাবা তার মেয়েকে ধর্ষণ করছে। এটা হ্যাঁ, এটা এই ধরনের ঘটনা। আসলে আমরা এমন একটা অবস্থায় আছি বর্তমানে, কি বলবো, যতক্ষণ পর্যন্ত পরিবারের এই মানুষগুলো সচেতন হয় নাই এবং পরিবারের আশপাশের মানুষগুলো তাদের বিবেক এবং সচেতন হয় নাই, তাদের বিবেককে চিন্তা করতে হবে যে পাশের বাড়ির মেয়েটা ভাতিজি হলে ওটা আমার মেয়ে,
যতক্ষণ পর্যন্ত সেটা মনে করে নাই ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে পরিবারের পরিবারের সদস্যরা যতক্ষণ পর্যন্ত আশপাশের লোকজন ভালো হয়নি ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় এই অপরাধ প্রবণতা কমানো সম্ভব না। আর একটা কথা হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আইনের বিষয়টা। একটা মামলা তো একদিনে হয়, কিন্তু মামলাটা শেষ হইতে একটা সময়ের বিষয় থাকে, এটা আইনি জটিলতা থাকে। কিন্তু আপনি দেখবেন ধর্ষণকারী কখনো কিন্তু মানুষের সামনে ধর্ষণ করে না। কেউ যাকে একটা শিশু 7 বছরে 5 বছর হত্যা করা হয় তাকে কিন্তু মানুষের সামনে হত্যা করে না। কিন্তু বাস্তব হলো সত্য, আমরা তো মানুষ। আমি সেদিন আমাদের এই ব্যুরো পিপিআই পুরুষ বলে ইনভেস্টিগেশন রংপুরের কর্মকর্তা আসছিল একজন অতি সাহেব, উনি অত্যন্ত দক্ষ। উনি বলেছে যে ভাই, মানুষ মারিয়া কেউ আজ পর্যন্ত পার পায়নি, সে যাই হোক, কারণ উপরে তো একজন আছে, আপনাকে আমাকে তো তিনি সৃষ্টি করেছেন, এর বিচার হবে। আপনি দেখবেন 3 মাস 6 মাস 1 বছর 6 বছর পরে হলেও খুনি কিন্তু ধরা পড়ছে। খুনিরা চেষ্টা করে একটা মানুষকে মেরে, এই যে নন্দিনী আজিদ মারির ঘটনাটা যদি বলি, তাকে মেরে একটা ভুট্টা খাতের নিচে পুঁতে রাখছিল। যিনি কিলার তিনি কি চিন্তা করছে যে আমি ধরা পড়বো? কিন্তু কোনো না কোনো ওয়েতে আসামি কিন্তু ধরা পড়েছে, পড়ছে কিনা, পড়েছে। তা আসলে বর্তমান এই সময়ে আমরা কাকিনা ইউনিয়নবাসী, আমরা প্রত্যেকটা ইউপি সদস্য, প্রত্যেকটা পরিবার এবং প্রত্যেকটা এলাকায় মেসেজ দিচ্ছি যে আপনি আপনার পরিবারের সেফটির জন্য আপনার পরিবারের যে মানুষটি আছে, যিনি পরিবারের প্রধান, তেনাকে শক্ত হতে হবে এবং তেনাকে সচেতন হতে হবে, এবং তিনি ওই পরিবারটার মধ্যে যারা আছে সকলকে নিয়ে আলোচনা করবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আর আইনের বিষয়টা হচ্ছে, আইন এমন একটা জিনিস, আপনি দেখবেন এই মামলা হইলো, মামলা হওয়ার পরে মামলাটা কোর্টে গেল, পুলিশ কিন্তু তদন্ত করবে, চার্জশিট দেবে, তারপরে মামলার একটা আগ্রুমেন্ট হবে, রেজাল্ট আসবে। কিন্তু এই যে ভুক্তভোগী পরিবারগুলো কোর্টের বারান্দায় ঘুরতে 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 একটা সময় দেখা যায় যে তারা আসলে ত্যক্ত হয়ে বাধ্য হয়ে যায় যে না, আসলে আমি মনে হয় আর ন্যায় বিচার পাচ্ছি না। কিন্তু ন্যায় বিচার পেতে গেলে রাষ্ট্রীয় যারা প্রশাসন আছে তাদেরও তো একজন মানুষকে যদি শাস্তি দেয়, তাকেও তো দোষী সাব্যস্ত করে শাস্তি দিতে হবে, প্রমাণ চাবে। তা আমার মনে হয় বর্তমান সময়ে দ্রুত এই বিচারগুলোকে, যেমন মার্ডার বলেন, ধর্ষণ বলেন, দ্রুত ট্রাইব্যুনাল করে, দ্রুত আইনে এবং দ্রুত চার্জশিট দিয়ে, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহকারে জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন সকলের সমন্বয়ে যারা সাক্ষী তাদেরকে বলবো যে তারা যেন সঠিক কথাটা বলে। আসলে এইসব মামলার অনেক সময় সাক্ষী পাওয়া যায় না, যে দেখা যায় যে সাক্ষী দিতে গিয়ে কিছু কিছু মানুষ ভয় পায় যে আমি সাক্ষী দেব, পরবর্তীতে আমার উপর একটা হামলা হবে। আসলে বাস্তব কি, এরকম হচ্ছে অনেক, কিন্তু বাস্তব কি তাই? সেটা নয়। আমার কথা যে ঘটনা সত্য, আমরা কোর্টে যাই, জজ সাহেব বিচার করবে সাক্ষীর উপর ডিপেন্ড করে, তিনি যে রায় দেবে, যা লিখবে কিভাবে লিখবে, যদি সাক্ষী সঠিক পাওয়া না যায় তাহলে তো লেখার কি আছে। এই কোন এইভাবে কিছু কিছু এই আসামি আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসতেছে। আসলে বাস্তবতা কি, আমরা সত্য কথা বলতে জানি না। আমরা অনেক সুন্দর চেহারার মানুষ, আমাদের মনটা অনেক কিন্তু সুন্দর না, আমার মনটা অনেক পরিষ্কার। একটা শার্ট ময়লা এলে কিন্তু পরিষ্কার করতে সার্ফেক্সেলের দরকার, একে পুড়ে হবে। আমাদের অন্তরটা সকলকে পরিষ্কার করতে হবে। পাশাপাশি আইনের যারা প্রশাসনিক কর্মকর্তা আছে তাদেরকে বলবো যে সঠিক তদন্ত করে দ্রুত ট্রাইব্যুনাল করে বিচারের চার্জশিট দিয়ে এই মামলাগুলো নিষ্পত্তি করা লাগবে। যদি করানো হয় তাহলে আমার মনে হয় আর এই ধরনের অপরাধ আমাদের দেশে, বাংলাদেশে হবে না। আর যদিও হয়, তারা চিন্তা করবে যে না, আসলে যদি আমি অপরাধ করি, অপরাধের বিনিময়ে আমাদের অপরাধের ফলে আমার একটা শাস্তি, আমার যাবজ্জীবন অথবা আমার ফাঁসি হবে। কিন্তু আমরা দেখেছি যে এই বাদী কিছুদিন কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে চিন্তা করে যে আমার মেয়েটা তো মারাই গেছে, আর একটা লোককে ফাঁসি দিয়ে কি করি, তখন তারা স্থানীয়ভাবে একটা মীমাংসার দিকে যায়। এটা যেন না হয়, যিনি অপরাধী আমি মনে করব তেনার শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই ধরনের যদি শাস্তি বাংলাদেশের আইনে নতুন করে
সংযোগ করে দ্রুত টাইমুলেট যদি করা যায় মার্ডার এবং ধর্ষণকারীদের, তাহলে আমার মনে হয় যে আমাদের শুধু না, বাংলাদেশে কিছুটা হইলেও ধর্ষণ কমবে। আর আমার কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে, আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম ধ্বংসের মূল। কি করবেন? আজকে দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন ক্যাসিনো খেলতেছে, মাদক খাচ্ছে। আপনি দেখবেন ক্যাসিনো খেলতেছে, লক্ষ লক্ষ টাকার খেলা হচ্ছে, কিন্তু ক্যাসিনোতে যারা খেলছে তারা সকলেই ধ্বংস। দেখা যায় যে আপনার 10,000 টাকা নিয়ে 2,000 টাকা ভোট করে দিবে 10 টাকায়। এটাকে আমি মনে করবো যে আমার অনেক টাকা, কিন্তু আপনি যেদিন 10,000 লাভ করবেন সেদিন উন্মাদ করে মাদক খাবে বা অন্য কোনো বিষয়ে ঘোরাঘুরি বন্ধু বান্ধব আড্ডা দিবে। আর যেদিন আপনার 10,000 টাকা লস হবে সেদিন কিন্তু তার মাথা ঠিক থাকবে না। সে কি করবে? কার বাড়ি চুরি করবে, কার বোনের গালায় স্বর্ণ আছে, কার ঘরতে ধান আছে, কার সুপারি আছে, কার ছাগল আছে, তখন সে এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে। যার কারণে আমার মনে হয় যদি এই ক্যাসিনোর অ্যাপসটা বন্ধ করা হয় বাংলাদেশের মধ্যে, তাহলে আমার বিশ্বাস কিছুটা হলো মাদক এবং আমাদের পরিবারের যারা উপকার পরিদের প্রধান আছে তারাও কিছুটা হলে স্বস্তি পাবে। তাহলে একটা পরিবারের প্রধান তার ছেলেকে প্রত্যেকদিন টাকা দেওয়া লাগে, টাকা না দিলে তার ছেলে আত্মহত্যা করে, অমুক করে তমুক করে। এটার থেকে আমরা আসলে উপকৃত হইতে গেলে আমার মনে হয়, আমার বিশ্বাস, দ্রুত বাংলাদেশ সরকারকে বলবো আজকের মাধ্যমে। আমরা একটু মাদকের কথা শুনি আপনার কাছে, যেহেতু আপনি আমাদের এই অত্র ইউনিয়নের অভিভাবক, যে মাদক নিরসনে আপনার পদক্ষেপগুলো কি কি? আমি মাদক নিয়ন্ত্রণে আমি নিজেই, হয়তো আপনারা এলাকায় হয়তো জানতে পারবেন, আপনি আপনার মামার বাড়ির এলাকার ওইদিকে কিছু লোককে জিজ্ঞেস করলে বলতে পারবেন। আমি মাদকের জন্য নিজে আমার গ্রাম পুলিশ সহ আমি আমার কিছু বন্ধু বান্ধবকে নিয়ে নিজে লাঠি নিয়ে অনেক মাদকের অভিযান করেছি। এটা বিষয়ে হয়তো রমজান আলী বাবু ভাই শুনেছে, জানে। আমি স্থানীয়ভাবে ইতিপূর্বে বেশ কিছু আমাদের সম্মানিত ইউনো স্যার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে, সাবেক আর কি আগে ছিল, ওনার মাধ্যমে অনেকগুলো ভ্রাম্যমানও করতে পেরেছি। কিন্তু বর্তমান সময়ে যেটা দেখতেছি, আসলে কয়জনের মাদক বন্ধ করবেন আপনি? আমরা আমাদের পক্ষ থেকে আমি কয়েকদিন আগেও কাকিনায় কয়েকটা জায়গায় অভিযান দিছি, আমার গ্রাম পুলিশ সহ। আমাদের কয়েকজন জনপ্রতিনিধিও ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু বাধা আসে। আসলে বলে না যে কিছু কিছু প্রভাবশালী কিছু কিছু মানুষ আছে, আসলে আমরা যদি সকলেই মাদকের বিরুদ্ধে, যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা সুশীল সমাজ, শিক্ষক, সকলের সমন্বয়ে সে যে ধরনের বড় লোক আর যেই হোক, যদি আমরা পদক্ষেপ নেই, আশা করি যে ইনশাল্লাহ, আমি চিন্তা করবেন না, প্রত্যেকটা বাড়িতে দেখবেন যে একজন না হলে একজন মাদকে অ্যাপেট আছে অথবা ক্যাসিনো আছে। আসলে আমরা কি আমাদের পরিবারকে ভালো করতে পারতেছি? আমি অনুরোধ করব আপনার মাধ্যমে আজকের এই ফেসবুক লাইভে যে আপনি প্রত্যেকটা পরিবারের যিনি প্রধান, তিনি তার পরিবারের সদস্য, ছেলে মেয়ে ভাই যারা ছোট, তাদেরকে যেন খেয়াল রাখে, তাদেরকে যেন স্নেহ করে, বড়দেরকে শ্রদ্ধা করে। আসলে আমাদের শ্রদ্ধাবোধটা উঠে গেছে, কারণ কি? এই মাদকের কারণে। আপনি দেখবেন সন্ধ্যা হলেই রাস্তার পাশে, বাঁধ ঝাড়ে, ঝোপে, দোকানে শুধু মোবাইল নিয়ে এক সমান খালি টিপতেছে, এক সমান চলছে। কি দেখতেছে তারা? দেখবেন যারা খেলতেছে একটু গোপন জায়গায় বসে এককভাবে খেলতেছে, অর্থাৎ 2-4 জন বন্ধু বান্ধব নিয়ে খেলতেছে। তা আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে প্রত্যেকটা পরিবার, যতক্ষণ পর্যন্ত পরিবারের ওই সদস্য যিনি প্রধান, উনি যতক্ষণ পর্যন্ত ওই পরিবারের খোঁজ খবর রাখে নাই, অতক্ষণ পর্যন্ত শুধু স্থানীয় জনপ্রতিনিধি না, স্থানীয় গণ্যমান্য পুলিশ প্রশাসন, কাউকে দোষ না দিয়ে সকলের সমন্বয়ে আমরা যদি চেষ্টা করি, নিশ্চয়ই আমার বিশ্বাস বাংলাদেশে না, আমি কাকিল্লা বাংলাদেশের কথা বলবো না, লালমিয়ার জেলার কাকিনা ইউনিয়নের ইনশাল্লাহ মাদক কিছুটা হইলেও নির্মূল না হলে কমে আসবে বলে আমার বিশ্বাস। আমি এতটুকু বিষয় অসংখ্য ধন্যবাদ। মানে এখানে কিন্তু মুখ্য বিষয়টা হচ্ছে পরিবারকে প্রথম সচেতন হতে হবে এবং কঠোর হতে হবে। আর এখানে প্রশাসনের কিছুটা হেয়ালিপনা আছে। সেটা হচ্ছে প্রশাসন যদি কখনো, যেমন আগের সরকারের সময়ের কিছুটা মানে কথা তুলে ধরে, যেহেতু আজকে ধর্ষণ নিয়ে উঠছে এবং এই বিষয়গুলো কিন্তু এই আজকে শুরু না, এগুলো অনেক আগে থেকে ছিল।
আগে থেকে ছিল তখন কিছুটা কম ছিল হয়তো, বা আস্তে আস্তে একটা জিনিস কম থেকেই শুরু হয়, তারপরে কিন্তু বাড়ে। প্রশাসন যখন কোনো রাজনৈতিক দলের হয়ে যায়, কোনো ব্যক্তির হয়ে যায়, কোনো গোষ্ঠীর হয়ে যায়, তখন কিন্তু প্রশাসন তার স্বাধীনতামূলকভাবে কাজ করতে পারে না। রমজান আলী বাবু, এই জায়গাটাই কিন্তু সমস্যা। প্রশাসন না, চেষ্টা করে চেষ্টা করে, কিন্তু ওই যে মানে আমি আগে যেটা দেখেছি, আগের গভর্নমেন্টের সময় কিছুটা উদাহরণ দিলে জনগণ, মানে যারা আমাদের আজকে টকশোটা দেখছে তাদের সুবিধা হবে। রাতে একজনকে ধরে নিয়ে আসলো একজনের কথা মতো, আবার সকালবেলা আরেকজনের কথায় ছেড়ে দিল। তো এই যে প্রশাসন কিন্তু এখানে ব্যক্তির হয়ে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে প্রশাসনকে, সরকারের উচিত হবে তাদের স্বাধীনতা দেওয়ার জন্য, তাদের যেটা আইনে যেটা আছে তার যতটুকু ক্ষমতা, সেই ক্ষমতা যেন সে প্রয়োগ করতে পারে। ওই ক্ষেত্রে একটু বিষয় আছে, আমি শেয়ার করি আপনার হ্যাঁ। সাথে। যদি আইন বলছে, যদি আপনি আইনে কোনো দোষী না হন, দোষী সাব্যস্ত না হন, তাহলে তো আপনাকে প্রশাসন আটকে রাখতে পারে না। প্রশাসনের চেষ্টা করেছে যে সে দোষী কিনা, বিভিন্ন ভাবে তদন্ত করে দেখা গেছে সে দোষী না, যার কারণে হয়তো কিন্তু তাকে আমার কথাটা দোষী হলো সাব্যস্ত শ্যামল না ভাই, করতে। আমার কথাটা হলো যে প্রশাসন যখন ধরতে গেল রাতে, তখন তারা জেনে শুনে যাবে না যে আসলে ওই ব্যক্তিটা দোষী কিনা। এটা কি প্রশাসনের ব্যর্থতা না? আজকে আদিতবাড়ির যে ঘটনা, প্রশাসন মাইর খেয়েছে, আমাদের কিন্তু লজ্জা লাগছে, কষ্ট লাগছে আমাদেরও, যে যারা আমাদের নিরাপত্তা দিবে তাদেরকে আজকে 30 জন বা 18 জন 20 জন হাসপাতালে, এটা কিন্তু দুঃখজনক। ওই বিষয়ে বলি, আজিতবাড়ির ঘটনাটা অত্যন্ত দুঃখজনক এবং নেককারজনক। কারণ প্রশাসন যখনই মামলা হয়েছে, ওখানকার লালমিয়ার জেলার সর্বোচ্চ যিনি জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, ওসি, ইওনো, মানে ডিবি, লালমিয়ার জেলার সর্বোচ্চ কর্মকর্তারা ওখানে উপস্থিত হয়েছে সেই মুহূর্তে আসামিকে অ্যারেস্ট করার জন্য এবং ঘটনার তদন্ত এবং ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য। সেখানে ঘটনা ঘটনার পরিদর্শনে এসে আসামি ধরতে যে যদি প্রশাসন বিমুখে পড়ে, জনগণের হামলার মুখে পড়ে, তাহলে প্রশাসন কি করবে? প্রশাসন তো একজন আসামিকে ধরলে তার তো জবাব দিতে আছে। তিনি ঘটনাটা ঘটাইলো শুধু একজনেই শুধু সেটা তো নয়, ওই ঘটনার সাথে আরো তো অনেকে সম্পৃক্ত থাকতে পারে, যার কারণে প্রশাসন তাকে রিমান্ডে নিয়োগ বা যে কোনো ওয়েতে তাদেরকে তদন্ত করে ধরে নিয়ে যে এর একটা মানে এর একটা এই যেটা বলে ইনভেস্টিগেশন তদন্তটা সঠিকভাবে করবে। করার আগে যদি আপনি প্রশাসনের হাত থেকে আসামি কেড়ে নেন, বা আশা প্রশাসনের পর ঢাল পিট করেন, তাহলে এটা আসলে এটা বাংলাদেশের আইনে আপনি কোথায় যাবেন? প্রশাসনের দোষ আছে বলেন? আমি একটু 1 মিনিট বলি। বলেন। আদিতবাড়িতে যে প্রশাসনকে এইভাবে পিটাইলো, এটা কি ওই দিন প্রথম উদ্বোধন করছে সাধারণ জনগণ? এর আগে থেকে পুলিশের যে মানে ভাবমূর্তিটা, এটা কিন্তু জনগণ জেনে গেছে। আমি কথাটা বলি যে আসলে প্রশাসন কতটা ঢিলে ঢালা ভাবে কাজ করে, ব্যক্তির কথা মতো কাজ করে, গোষ্ঠীর কথা মতো কাজ করে, যার কারণে কিন্তু আদিতবাড়িতে এত বড় একটা ঘটনা ঘটানোর সাহস পাইছে সাধারণ জনগণ। তা না হলে পুলিশ সুপার ছিল, ডিসি মহোদয় ছিল, ওইখানে কিভাবে 18 জন 20 জন একদিনে কিভাবে সাহস পেল? বিষয়টা হচ্ছে বর্তমান সময়ে যে অবস্থা, মব সন্ত্রাস তৈরি হয়েছে, সেখানে আপনি দেখেন একজন লালমিয়ার জেলার সুযোগ্য জেলা প্রশাসক, অত্যন্ত ভালো মানুষ, উনি উনার কোনো দোষ আছে ওখানে? না না, একদম উনি ওখানে ঘটনার জন্য একদম শত ব্যস্ততার মাঝে চলে একটা আসছে। তদন্ত করার জন্য ওখানে প্রশাসন নিয়ে চলে আসছে যাতে বিশৃঙ্খলা না হয়, কিন্তু ওনার গাড়িটাও ভাঙচুর করা হয়েছে। হ্যাঁ, তাহলে এটা নেককারজনক, অবশ্যই অবশ্যই অবশ্যই। যার যিনি ওখানেই বিচার করতে পারে, উনি যদি ইচ্ছা করে একজন ডিসি মহোদয় যে একটা লোককে 10 বছর সাজা দেবো, উনি কিন্তু দিতে পারে। একদম। তিনি সেখানে উপস্থিত এবং ওনার গাড়ি, ওনার কোনো দোষ ছিল? ওনার কোনো গাফিলতি ছিল? একদম না। প্রশাসনের কোনো গাফিলতি ছিল না। আসলে এখানে মব সন্ত্রাস তৈরি করে এই আসামিকে ছিনিয়ে নিয়ে এর আলামত, এর ঘটনা, এর সাথে কে জড়িত, সেইগুলোকে আসলে বানচাল করার একটা চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রশাসনের কে ধন্যবাদ দেই, প্রশাসন কিন্তু কষ্ট হলো, লাঞ্ছিত হলো, আহত হয়েছে। আসামিকে কিন্তু ঠেকে নিয়ে গেছে। এর সঠিক তদন্ত করবে, আমার বিশ্বাস এর সঠিক বিচার দ্রুত ট্রাইব্যুনাল করে দ্রুত চার্জশিট দিয়ে ভুক্তভোগীর পরিবার যেন পায়, এই বিশ্বাস এবং আজকের এই আপনার এই ফেসবুক লাইভে এসে আমি মেসেজ দিচ্ছি যে প্রশাসনকে বলতেছি যে প্রশাসন যেন এই বিষয়টা নিয়ে গাফিলতি না করে, সঠিক তদন্ত করে, দোষী যিনি তার যদি সর্বোচ্চ শাস্তি হয়, এটা দেখে বাংলাদেশের মানুষ, শুধু লালমিয়ার জেলা না, সারা বাংলার মানুষ যদি মনে করে যে ধর্ষণ হলে তার বিচার 2 মাস বা 3 মাসে হচ্ছে, এটা কঠোর দৃষ্টান্ত স্থাপন হলে, তাহলে আমার মনে হয় অপরাধটা কমবে এবং ধর্ষণটা কমবে, আমার বিশ্বাস। একদম।
আমি এটাই বলছি যে আসলে প্রশাসনকে হুট করে কিন্তু মারার এই যে অবস্থাটা, এখানে প্রশাসনকে আমি মনে করব আর সাধারণ জনগণকেও বলবো যে ভাই, একটা ঘটনা ঘটার পরে আমরা আইনের প্রতি বিশ্বাস রাখি, শ্রদ্ধা রাখি। আমরা যদি আইনের প্রতি বিশ্বাস না রাখি, তাহলে তো আইন আসলে বিচার করতে পারবে না। বিচারটা করবে কারো, ওই যে আজিজ বাড়িতে এতগুলা প্রশাসন মাইর খাইলো, ওরা চাইলে কিন্তু ডবল সাধারণ জনগণকে ফালাই দিতে পারতো। তাদের হাতে অস্ত্র ছিল, তারা কিন্তু অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে। অবশ্যই। এবং ডিসি মহোদয়, এসপি মহোদয়, আমি মনে করি তারা যে ধৈর্যের পরিচয় দিচ্ছে, তাদেরকে আসলে স্বাগত জানানো উচিত। তা আমাদের আসলে একটা ঘটনা ঘটে গেলে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রাখবো, দেখি আইন কি করে, নাহলে শেষে ব্যবস্থা হবে। সমস্যা কি, আইন তো আছে, আইনের প্রতি না ভাই, শ্রদ্ধা রাখি। আপনি একটা কথা কিন্তু বলছেন, সেটা হলো যে এটা আসলে ধর্ষণ না খুন বা কোনো অলংকার অথবা কোনো কিছু বিষয় হতে পারে। যতক্ষণ পর্যন্ত এটা তদন্ত হয়নি, ডিএনএ টেস্ট হয়নি, অতক্ষণ পর্যন্ত আমরা এটার রায় বা ফয়সালা আমরা দিতে পারবো না। প্রশাসনেই এটা দিতে কেউ পারবে। দিতে পারবে সঠিক কথা। না। এটা প্রশাসনেই মানে ডিএনএ উপস্থিত টেস্ট আপনারা এটা দিতে পারবেন দিতে পারবো না কেউ। হ্যাঁ, আমার বিশ্বাস যে প্রশাসন এই বিষয়ে শক্ত অবস্থানে আছে, এবং আমি যতটুকু শুনেছি যারা অপরাধ করেছে তাদের নামে অলরেডি ব্যবস্থা হয়েছে। মানে এখানে তা আমি মনে করব আজকের মাধ্যমে যে যারা দোষী তাদের জন্য ব্যবস্থা না হয়, যারা দোষ করে নাই, যারা নিরীহ মানুষ, তাদেরকে যেন হয়রানি করে না। ওটা কিন্তু চেয়ারম্যান ভাই, আমি একটু বলি, মন্ত্রী মহোদয়, আমাদের মন্ত্রী মহোদয় এবং আমাদের আমাদের সংসদ সদস্য রুকনুদ্দিন বাবুল ভাই এবং মানে পাটগ্রাম হাজীগঞ্জা যে রাজীব প্রধান সংসদ সদস্য, তিনজনকে কিন্তু প্রধানমন্ত্রী এটার জন্য পাঠাইছে। সংসদ কিন্তু চলছে। এখানে রুকনুদ্দিন বাবুল ভাই বারবার বলছে যে প্রশাসনকে বলা আছে ভিডিও ফুটেজ দেখে যারা প্রশাসনের উপর অত্যাচার করছে, জেল যেটাই করুক আর কি, ভিডিও ফুটেজ দেখে কেউ যেন অপরাধ করেনি এমন ব্যক্তি এখানে অ্যারেস্ট না হয়। অন্যায় যে করছে তার শাস্তি হোক, যে অন্যায় করে নেই সে যেন কখনোই না জড়ায়। তা ধন্যবাদ আসলে প্রশাসনকে এই ব্যাপারটা। আমি বলবো যে দেখেন, দেশটা আপনাদের, আমাদের, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনাদের আইন যেটা, আপনারা যেভাবে আইন আপনাকে ফলো করছে, যেভাবে ফলো করতে বলে আপনারা সেভাবে কাজ করেন, আমরা আপনাদের সাথে আছি। অপরাধীর কোনো ছাড় নাই। ধন্যবাদ সবাইকে, না, ধন্যবাদ। এক মিনিটে শেষ করবো। কথা হচ্ছে যে আসলে সুন্দর কথা বলেছেন আমাদের কালীগঞ্জ আজিজ মাদির সম্মানিত অভিভাবক, আমাদের সম্মানিত লালমিরহাট জেলার যিনি মাননীয় মন্ত্রী মহোদয় আসাদুল ভাই, উনি দেখেন পার্লামেন্ট চলাকালীন এখানে এসেছে। ঘটনাটা এত ছোট করে দেখার কোনো অবস্থা নেই। এবং সম্মানিত আমাদের পাটগ্রাম আজিজ মারির যিনি সংসদ সদস্য রাজীব, তিনজনকে মাননীয় প্রধানমন্ত্রী পাঠাইছে যে আপনি এলাকায় যান। এই ঘটনাটা আসলে আমাদের বিবেক না, সারা পৃথিবী, সারা বাংলাদেশকে নাড়া দিয়েছে। আর যাতে এইরকম কর্মকাণ্ড কোন দর্শন করে মানুষকে মেরে না ফেলে, সেই দিকেও যেন প্রশাসন শক্ত অবস্থানে রাখে। এবং দুলুভাই কিন্তু একটা সুন্দর মেসেজ দিয়েছে যে যারা অপরাধ করেছে তাদেরই শুধু অপরাধী বলে গণ্য করা, যারা অপরাধ করেনি নিরীহ মানুষ তাদেরকে যেন হয়রানি করা না হয়। আসলে আমাদের অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ অভিভাবক, অবশ্যই আমরা তাদের উপর আমার বিশ্বাস এবং আস্থা আসে। আসলে তাদের দ্বারাই বাংলাদেশের ক্ষতি হবে না, ক্ষতি হয়নি, আমাদের লালমিরহাট জেলা হয়নি, বরঞ্চ আমাদের লাভ হয়েছে। সম্মান পেয়েছি, সম্মানিত উনি আমাদেরকে লালমিরহাট জেলার মন্ত্রী, ফুল ক্যাবিনেট মন্ত্রী দিয়েছে, আমরা ওনাকে সম্মান করি। আসলে ওনাদেরকে মাননীয় সংসদ সদস্য তিনজনকে আসলে আজকের লাইফে ধন্যবাদ এবং অভিনন্দন দিচ্ছি যে এই ঘটনাটা তাৎক্ষণিক ওনারা তদন্ত করার পরে মোটামুটি একটা সমঝোতা আসছে বলে আমার বিশ্বাস। হ্যাঁ, আসলে ধন্যবাদ আমাদের অভিভাবক। ধন্যবাদ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমাদের টক শোটি গুরুত্বপূর্ণ টক শো এবং আলোচনা অনুষ্ঠান জমজমাট হয়ে উঠেছে। আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন, আপনারা সাথেই থাকুন, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আসলে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি বর্তমান সময়ে একটা যুগোপযোগী একটি বিষয়, যে বিষয়টি নিয়ে আমাদের দেশে, আমাদের বিশেষ করে আমাদের লালমিরহাটেই ঘটে গেছে। সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। কিছুদিন আগে রামিসা, সে মেয়েটি মারা গেছে, তাকে মেরে ফেলা হয়েছে ধর্ষণ করে। তো আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি। আপনারা যারা দেখছেন আমাদের সাথেই থাকুন, সুন্দর সুন্দর কমেন্ট করুন। কেন ঘটছে, এর উপায় কি, আমরা কিভাবে উত্তরণের উপায় আমরা খুঁজতে চাই, কিভাবে এখান থেকে বের হওয়া যায়, আমাদের করণীয় গুলো কি, আমরা কিভাবে এই ধর্ষণ এবং শিশু হত্যা কমাতে পারি, এই বিষয়গুলো নিয়েই আমরা মূলত কথা বলছি। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের সাথেই থাকুন, আমাদের লাইভটি আপনারা শেয়ার করুন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে সহযোগিতা করুন। আমাদের লাইভটি
আহ, যারা যারা দেখছেন আপনারা কমেন্ট করবেন যে আসলে কেন শিশু ধর্ষণ হচ্ছে, শিশু হত্যা কেন হচ্ছে, এর উত্তরণের উপায় কি। এই বিষয়গুলো আপনারা যদি কমেন্ট করেন তাহলে যারা এখানে আছেন ওনারাও দেখতে পাবেন, এবং সেই সাথে অন্যরা যারা যুক্ত আছেন তারাও দেখতে পাবেন। তো আমি এই পর্যায়ে দু একটা কমেন্ট দেখতে চাচ্ছি। ফারুক লিখেছেন, আমাদের সমাজে যাদের টাকা, পারিবারিক এবং বড় ধরনের সম্মান আছে তারা ধর্ষণ করলে বিচার হয় না, কিন্তু গরিব অসহায় যারা তারা ধর্ষণ করলে তাদের জেল, মামলা, ফাঁসি হয়। আমাদের সমাজে সমান অধিকার সবার হয়েছে, তাই সবাইকে সমানভাবে বিচার করাটাই সঠিক হবে। জি, ফারুক সুন্দর কথা লিখেছে। আসলে বিচার এবং আইন সবার জন্য সমান। আহ সুন্দর ধর্ষণের প্রতিবাদ করবে ইনশাল্লাহ। জি, রুকনউদ্দিন ভাই লিখেছেন, আসলে যান্ত্রিক যুগে মানুষের মানবিকতা, মূল্যবোধ ধ্বংস হয়ে যাচ্ছে। এর ফলে ধর্ষণ, খুন, গুম, ইফটিজিং বেড়ে চলছে। এর অন্যতম একটি কারণ হলো ধর্মীয় শিক্ষার অভাব। একদম আপনি সঠিক কথা বলেছেন, ধর্মীয় শিক্ষার অভাব আছে বলেই এই ঘটনাগুলো ঘটছে। আসলে নৈতিক শিক্ষার খুবই দরকার, অভিভাবকদের উদাসীনতা একদম। অন্যান্য কারণের মধ্যে বিপদগ্রস্ত সঙ্গী, একদম বলেছেন, মাদকাসক্ত বিপদগ্রস্ত বন্ধু, সর্বোপরি আইনের ব্রাজাল এবং কঠিন আইনের বাস্তবায়নের অভাব অন্যতম। আপনি ঠিকই বলেছেন, আমাদের আইন আছে কিন্তু আসলে বাস্তবায়ন করা হয়। আমাদের আইন কিন্তু ওই রামিচার হত্যা মামলা যে দুজন স্বামী স্ত্রী তাদের কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছে, কিন্তু এখন বাস্তবায়ন কতটুকু হবে সেটাই এখন দেখার বিষয়। জি দর্শক, আপনারা সাথেই থাকুন। আমরা এ পর্যায়ে প্রশ্ন নিতে চাই। শহীদুদ্দিন ভাই লিখেছেন, কারণ অতিরিক্ত মাদক। জি, আপনি ঠিকই বলেছেন, মাদক, এই মাদকাসক্ত ছেলে মেয়েদের দ্বারাই কিন্তু এগুলো বেশি ঘটে চলছে। আবার নিকট আত্মীয় যারা আছে তাদের মাধ্যমে ঘটে চলছে। আমি আজকে একটা পরিসংখ্যান দেখেছি শহীদুদ্দিন ভাই বা যারা আছেন আপনাদেরকে আমি জানিয়ে রাখি, সেটি হচ্ছে আমাদের এই 6 মাসে, গত 6 মাসে 174 জন শিশু ধর্ষণ হয়েছে। এর মধ্যে 40% যে শিশু ধর্ষণ হয়েছে সেটি হচ্ছে নিকট আত্মীয়র মাধ্যমে, নিজের পরিবারের লোকজনের মাধ্যমে, যারা একদম এই কাছাকাছি যারা, তাদের মাধ্যমে। তো এই যে বিষয়টি, এটা খুবই বিবেকে নাড়া দেয়। আমাদের আসলে সচেতনতার অভাব, আমাদের মানবিকতার অভাব। তো আমরা এ পর্যায়ে প্রশ্ন নিতে চাই। আমাদের পাশে আছেন আমাদের সম্মানিত আলোচক দিলীপ কুমার রায় ভাইয়ের কাছে আমি যেতে চাই। দিলীপ কুমার ভাইয়ের কাছে আমার জানা আছে, কেন শিশু ধর্ষণের মতো ঘটনা অনেক সময় সমাজের চোখের আড়ালে থেকে যাচ্ছে, এর পেছনে কারণ কি হতে পারে, আপনি যদি একটু বলেন। ধন্যবাদ। আমি বলছিলাম কেন শিশু ধর্ষণের মতো যে ঘটনাগুলো ঘটছে সমাজের চোখে এগুলো আড়াল থাকছে অনেক। সামনে আসতেছে না কেন? আজকে আলোচনার ধন্যবাদ। বিষয়টাই হলো আমাদের ফেসবুক বন্ধুগণ উপস্থিত, আমাদের আলোচক বন্ধুগণ, আমাদের এই লাইভটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন, লাইক, কমেন্ট, শেয়ার করেছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন। বিষয়টি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যেহেতু লালমিনহাট জেলার আদিতমারি উপজেলায় যে ঘটনাটা ঘটল, নন্দিনী রায় তার পরিবারকে আমাদের পক্ষ থেকে আমাদের সহমর্মিতা জ্ঞাপন করছি। আসলেই আমরা সভ্য জাতি, সভ্য সমাজে বসবাস করি। আসলে আমাদের সভ্যতার বিকাশ ঘটেনি, কিন্তু আমরা যদি ওই আইএমএ জাহিলের যুগে বসবাস করি, তাহলে তো আমার কিভাবে সভ্যতার ইতিহাসে আমরা দৃষ্টান্ত রাখবো। একদম আমরা চাই আমাদের পরিবার পরিজন, সন্তানাদি, সমাজের সবাই মিলে সুন্দরভাবে জীবনযাপন করি, কিন্তু এটা যদি আমাদের ব্যতিক্রম হয়, তা আমাদের তো জীবনযাত্রা, আমাদের মান আমাদের উল্টো পাশে চলে যায়। আমরা মূলত আমরা সামাজিক ভাবেও বিষয়টা আমরা অবহেলিত হয়ে যাচ্ছি।
আমরা আমাদের এই যে পারিপার্শ্বিক যে ঘটনাগুলো আমাদের চোখের সামনে আসতেছে, আরিফমের যে ঘটনা, এরপর রামিসা থেকে শুরু করে প্রতিনিয়ত ফেসবুক খুললেই আমাদের এই ধর্ষণের ঘটনা সামনে আসতেছে। আসলেই যারা শহর বন্দর যারা চলাফেরা করতেছে, বেপরোয়া হয়ে চলাফেরা করতেছে, আহ, ধর্ম ধর্মের প্রতি তো আসলে আমাদের কেউ আকৃষ্ট হই না, ধর্মের প্রতি আমরা অনুগত হই না। কিন্তু যারা দেখা যাচ্ছে শহর বন্দরে বেপরোয়া অশ্লীল কাপড় চোপড় পরে ঘুরে বেড়াচ্ছে, তারাই কিন্তু ধর্ষণ হচ্ছে না আমাদের সমাজে। কিন্তু শিশু বাচ্চা যারা নিষ্পাপ শিশু, তারা কিভাবে আমাদের ধর্ষণ হচ্ছে, এটা একটা আমাদের ভাববার বিষয় আছে। কারণ দেখা যাচ্ছে অনেকে ওই শিশুর পরিবারের সাথে একটা ক্ষোভ সৃষ্টি হয়, ওই পরিবারের সাথে একটা দেখা যায় ক্ষোভ সৃষ্টি হওয়ার কারণে তার পিতা বা তার পরিবারের সাথে পাচ্ছে না। কিভাবে পরিবারকে ক্ষতি করা যায়, পরিবারকে কিভাবে বিপদে ফেলা যায়, এই যে অনেক সময় এই কতিপয় কিছু লোক, দুষ্কৃতী লোক, তার ওই বাচ্চাকে এইভাবে নিয়ে যেয়ে ধর্ষণ করে। আবার দেখা যায় গলা অলংকার ছিনিয়ে নেয়, আবার দেখা যাচ্ছে এইভাবে গলা টিপিয়ে এইখানে মেরে ফেলতেছে। আমি একটু তোমার সাথে অ্যাড হ্যাঁ। করতাম। সেটা হচ্ছে মানে রমজান আলী বাবু যে কথাটা বলছিল সেটা একটা অংশ একটু মানে সাইড হয়ে গেছে, তাই না, আমি ওটা আমি ফিরে আসবো। হ্যাঁ, ওইটা আমি তোমাকে একটু অ্যাড করি যে আসলে এই ধর্ষণ বা হত্যা হওয়ার পরেও অনেক ঘটনা গ্রামে আসলে সেটা পর্দার আড়ালেই রয়ে যাচ্ছে। এরকম একটা কথা ছিল আর কি, হ্যাঁ। যে সামনে আসতেছে না। এর কারণটা কি? এখানে আসলে আমি মনে করি যে একটা প্রভাবশালী মহল আছে, যেটা আমি দেখি অনেক সময়, যে শুধু তোমার এই যে ধর্ষণ বা হত্যা এটা না, সমাজে অনেক ঘটনাই তো ঘটে। সেই ঘটনাগুলো দেখা গেল যে অনেক প্রভাবশালী মহল আছে, তাদের হস্তক্ষেপ যখনই ওই জায়গাটায় হয়, তখন কিন্তু ওই ঘটনাটা ওই পর্দার আড়ালেই রয়ে যায়, পর্দা থেকে সামনে যেতে পারে না। আরেকটা সাইড হলো তোমার এই প্রভাবশালী মহলে কিন্তু প্রশাসনের সাথে এটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এদের সম্পর্ক রয়ে গেছে। এখন যখন প্রশাসন পর্যন্ত যাওয়ার চেষ্টা করে, তখন এই প্রশাসনের সঙ্গে অ্যাড করে এটা যেন ঘটনাটা সামনে ফোকাসিং না হয়, এটা বন্ধ করে দেয়। তা আমি তাদেরকে বলবো যে আসলে যেখানে অপরাধ হচ্ছে সেখানেই যদি প্রতিবাদ গড়ে ওঠে, আমার মনে হয় অপরাধ দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। কিন্তু যদি আমরা আবারও সেই আগের জায়গায় রয়ে যাই, আমরা সচেতন না হই, আমরা যদি আসলে একজনকে বাঁচানোর জন্য, আমি প্রভাবশালী, আমি একজনকে বাঁচানোর জন্য আমি মানে যেভাবে হোক তাকে বাঁচাই দিলাম, কিন্তু আমি মনে করবো যে একটা ঘটনা থেকে আরো 10টা ঘটনা জন্ম নিয়ে আমার ওই একজনকে বাঁচাতে গিয়ে আরো 10টা ঘটনার জন্ম নিল, এটা দায় কিন্তু আমাকে নিতে হবে। এই জন্য আমি বলবো সমাজের সচেতন যারা, আসুন অপরাধ যেখানে, প্রতিবাদও সেখানে। অপরাধ দেশ থেকে সরতে বাধ্য হবে, কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। আমি ধন্যবাদ দিলে ওই বিষয়ে যাইতে যাচ্ছি। দেখা যাচ্ছে ধর্ষিতের বাবা যদি দুর্বল হয়ে যায়, দুর্বল ব্যক্তি হয়, তখন সবলরা কিন্তু ওই সুযোগটা নেয়, সমাজপতিরা ওই প্রভাবশালীরা ওই সুযোগটা কিন্তু নেয়। এতে দেখা যাচ্ছে আমাদের সমাজে আরো বিশৃঙ্খলা বেশি সৃষ্টি হয়। এই যারা অপরাধী তাদের কোনো বিচার হচ্ছে না। আমরা চাই সমাজে যারা বসবাস করি, আমরা নিঃস্বার্থ ভাবে সদয় হয়ে অসহায়ের পাশে আমরা যেন দাঁড়াইতে পারি, তার পারস্পরিক সহযোগিতা করতে পারি, যে বিপদে পড়লো তার শরণাপন্ন হতে পারি, কিভাবে সহযোগিতা করা যাবে, এটা আমাদের কাম্য। কিন্তু দেখা যাচ্ছে ধর্ষণ হয়ে গেছে, আমাদের নিকটতম লোক একজন ব্যক্তি এসে গেলো, কিভাবে যাক মিনিমাইজ করে যাক, এটা প্রকাশ করার দরকার নেই। আপনি যদি আপনার এইভাবে মেয়ের বিষয়টা প্রকাশ করেন সমাজে, দেখা যাচ্ছে আপনার মেয়ের দুর্নাম হয়ে যাচ্ছে, আপনারও মান ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, আপনি একটু যে ভুল করেই ফেলছে, আপনি একটু মাফ করবেন। এই যে একটা বিভিন্ন পথ সৃষ্টি করে তারা। এইভাবে কিন্তু তো যারা ধর্ষণকারী তারা তো এইভাবে বা ওই পার হয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য, সমাজের জন্য একটা কলঙ্ক। আমি চাই আমরা সঠিকভাবে যেন আমাদের এই ন্যায্য বিচার হয়ে থাকি, আমাদের রাষ্ট্রীয় আইন যেন সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়, আইনের সুশাসন প্রতিষ্ঠিত যাতে হয়, আমরা আমাদের ন্যায্য অধিকারটা আদায় করে নিতে পারি, সবাই যেন আমরা নিরাপদে থাকতে পারি, এটাই আমাদের কাম্য। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক সুন্দর কথা বলেছেন। আর সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনারা আমাদের সাথেই থাকুন।
আমি এই মুহূর্তে কয়েকটা কমেন্ট দেখতে চাই। মোর্শেদ পায়েল স্যার লিখেছেন, শুভকামনা রইল। যে শুভকামনা স্যার, আপনি সাথেই থাকবেন আমাদের। আপনি সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আসলে কেন শিশু ধর্ষণ হচ্ছে, শিশুকে মেরে ফেলা হচ্ছে, বিচার সঠিক হচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে, এবং কেন আমরা সঠিকভাবে এর বিচার করতে পারছি না, এই বিষয়গুলো আপনারা কমেন্ট করবেন। সেই সাথে শহীদুদ্দিন ভাই কমেন্ট করেছেন, সর্বোপরি কথা হলো মাদক দ্রব্যের সাথে যারাই জড়িত তারাই এই সমস্ত নিকৃষ্ট ঘৃণাজনক কাজ করে থাকে। যে শহীদুদ্দিন ভাই, এটাও একটা কারণ, যারা মাদক দ্রব্য সাথে জড়িত তারা এই কাজটি করে চলছে। আবার কেচিনো যারা খেলছে তারাও এই ধরনের কাজ করে চলছে। শহীদুল ভাই লিখেছেন, ফারুক আরো লিখেছেন, রুকনুদ্দিন ভাই, পারুল হাওলাদার আপা লিখেছিলেন আমাদের সমাজ ব্যবস্থাকে উন্নত করতে হবে। জি, আপনারা পাশেই থাকুন এবং কমেন্ট করুন। সুন্দর সুন্দর কমেন্ট আমাদের লাইভটিকে আরো এগিয়ে নিয়ে যাবে, এবং সমাজের প্রত্যেকের কাছে এই মেসেজগুলো আমরা পৌঁছে দিতে চাই। আজকের এই মেসেজ হচ্ছে জনগণকে সচেতন করা, আমাদের বিবেককে নাড়া দেওয়া। রঘুনুদ্দিন ভাই লিখেছেন যে প্রত্যেকটি পরিবারের উচিত পরিবারের সদস্যদের নৈতিকতা শিক্ষা এবং মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করা, এবং ধর্ষণ ও খুনের শিকার পরিবারের প্রতি অবস্থা হতে পারে সে বিষয়ে অনুধাবন করার পরিমাপক হিসেবে নিজের পরিবারের উদাহরণ এনে সে সম্পর্কে সচেতন বৃদ্ধি করা। জি, অত্যন্ত জরুরি। পাশাপাশি মাদক ধর্ষণ খুনের বিচার সর্বোচ্চ দ্রুততম সময়ে কার্যকর করার আইন পাশ করে এবং বাস্তবায়ন করতে হবে। হয়তো কিছুটা কমবে বলে আশা করা যায়। জি, অনেক সুন্দর কথা লিখেছেন রুকনুদ্দিন ভাই। আপনি সুন্দর সুন্দর কমেন্ট করেন, প্রতিটা লাইভে আপনি আসেন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অবশ্যই একজন সচেতন মানুষ, যে জন্য আপনার বিবেককে নাড়া দেয় বলে আপনি আমাদের লাইভে আসেন এবং সুন্দর কমেন্ট করেন। যে আমরা এ পর্যায়ে যেতে চাই আমাদের পরবর্তী আলোচকের কাছে। আমাদের পরবর্তী আলোচক জনাব আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক, স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা। আমি ওনার কাছে আমি জানতে চাই যে সমাজে আমাদের সমাজে যে ছেলেমেয়েরা আছে, আমাদের সমাজের যে ছেলেমেয়েরা আছে, প্রতিষ্ঠানে তো তারা যায়, তো প্রতিষ্ঠানে আসলে এই যে ভালো স্পর্শ খারাপ স্পর্শ এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় কিনা একটু যদি আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক বিন্দু, আপনারা সবাই ভালো আছেন তো? আমাদের আলোচক বিন্দুদের কথা হয়তো আপনারা মোটামুটি ভাবে শুনছেন। বিষয়গুলো আমার তো মনে হয় অনেকটাই শেষের দিকে। তো আমি ওই প্রশ্নের উত্তরটার আগে আমার একটা জায়গায় আপনার মানে প্রশ্ন জাগতেছে, সেটা হলো যে আপনার এই নন্দিনী হত্যার যে ঘটনাটাতে প্রশাসনকে আপনার জনগণ আক্রমণ যে করলো, তো এই জায়গাগুলোতে আমরা কিন্তু সর্বোচ্চ ভূমিকা রাখবো আপনার প্রশাসনের উপর। এবং প্রশাসন যখন নন্দিনী হত্যার মূল আসামিকে ধরে নিয়ে যাচ্ছে, তখন আপনার এসপি স্যার এবং ডিসি স্যার তাদের গাড়ি কিন্তু আক্রমণ করে। তো আমার যেটা মনে হয় যে সরকারের একটা ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু মহল এখানে আপনার মানে সমস্যা সৃষ্টি করে, এটা কেন জানি আমার মনে হয়। আর আরেকটা বিষয় হলো যে আমাদের এই লালমনিরহাট কালীগঞ্জ আদিতমারি অভিভাবক রকুনুদ্দিন বাবুল মহোদয় এবং জেলার অভিভাবক আসাদুল হাবিব দুলু মহোদয়, তারা অত্যন্ত ভালো মানুষ, এবং তারা এই নন্দিনী ঘটনাকে কেন্দ্র করে তারা সেখানে যায় এবং তাদের সঙ্গে কথা বলে, এবং যারা এর বিরোধিতা করে প্রশাসনের উপর আক্রমণ করে এবং তাদেরকে চিহ্নিত করারও একটা বিষয়ের কথা বলে। তো আমরাও বলবো যে যারা এর বাইরে বা বিরোধিতা করে এবং তাদের জন্য শাস্তি হয়, কিন্তু যারা এর বিপক্ষে ছিল তাদের জন্য আসলে কোনো প্রকার সমস্যা সৃষ্টি না হয়। আর ভাই একটা প্রশ্ন করলেন, আরেকবার বললে মনে হয়। ভালো স্পর্শ আর খারাপ স্পর্শ, এই বিষয়গুলো ক্লাসে টিচার আলোচনা করে কিনা, এই বিষয়গুলো ছেলে মেয়ে যারা আছে
আপনার প্রতিষ্ঠানে তো যায়, জি জি জি। তাদেরকে এই বিষয়গুলো শেখানো হয়? আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই যেটা শেখানো উচিত যে স্পর্শের যে বিষয়গুলো, আসলে বাবা মা সন্তানদেরকে যে স্পর্শ করে এটা কিন্তু এক প্রকার স্পর্শ। আবার কিছু কিছু ভালো স্পর্শ। ভালো স্পর্শ যেটা বলা হয়, আর যেটা খারাপ স্পর্শ অনেক সময় এমন কিছু স্পর্শ করলো যেটাতে বেদনাদায়ক, কষ্ট পায়। আসলে এই বিষয়গুলা পরিবার, শুধু যদি আপনি প্রতিষ্ঠানিক বলেন তাহলে আমার মনে হয় ঠিক হবে না। পরিবার এবং প্রতিষ্ঠান উভয়ই বলা উচিত, উভয়ই এটা নিয়ে সচেতন হওয়া উচিত। হইলে হয়তো আমাদের এই জায়গাগুলো অনেকটাই কমে যাবে আমার মনে হয়। আরেকটা বিষয় হলো, বাচ্চাদেরকে যখন আপনারা প্রতিষ্ঠানে পাঠাবেন, যেমন আমি আমার প্রতিষ্ঠানে যে কাজটি করা হয়, সাধারণত দেখা যায় 1 থেকে 5 পর্যন্ত যে বাচ্চাগুলো আছে, যদি কেউ না আসে আমি কিন্তু যে না আসে তাদের পরিবারকে আমি ফোন দেওয়ার চেষ্টা করি যে আসলে আজকে কেন আসলো না। তো এইভাবে যদি আসলে পরিবার থেকেও যদি প্রাতিষ্ঠানিক ভাবে যোগাযোগ রাখা হতো, তাহলে আমার মনে হয় এই জায়গাগুলো অনেকটাই কমে যাইতো। আর আরেকটা জিনিস হলো, আমাদের প্রতিষ্ঠান কখন ছুটি হয় অনেকটাই তো জানা আছে যে আপনার 3টা বা 4টার মধ্যে আমাদের প্রতিষ্ঠান সাধারণত ছুটি হয়ে যায়। তো এই সময়টার মধ্যে আপনার সন্তান বাড়িতে পৌঁছিল কিনা, এটা কিন্তু দায়িত্ব আপনার। যদি আপনি অভিভাবক হিসেবে এই দায়িত্বটুকু পালন করতে না পারেন, এর জন্য কিন্তু ব্যর্থতা আপনাদের। জি, তার মানে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী জি 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 সমন্বয়ে আসলে শিক্ষার্থীকে ভালোভাবে গড়ে তোলা সম্ভব। জি জি জি। আরেকটা যেটা মাদকের যে বিষয়গুলো আপনারা অনেকেই এই বিষয়গুলো আলোচনা আসছে, আমাদের এই সমাজটা দেখা যায় মাদক দিয়ে কিন্তু ভরপুর হয়ে গেছে। এই ভরপুর থাকার কারণে কিছু ছেলে পেলে আপনার নষ্ট হয়ে গেছে। তা আমি আমার ব্যক্তিগতভাবে বলবো যে আমরা কিন্তু একটা খারাপ লোককে দেখলে চিনতে পারি বা দেখি, জানি, কিন্তু আমরা সচেতন মহল এটা নিয়ে চুপ থাকি, কথা বলি না। কিছু কিছু গার্জিয়ান পক্ষ আছে, বাবা মা আছে, তারাও কিন্তু চুপ থাকে, তারাও কিছু বলে না। তা আমার মনে হয় যে এলাকার কিছু সচেতন মহল এগুলো নিয়ে এগিয়ে আসা এবং অভিভাবককে সচেতন হওয়া, যদি সে ছেলেটা বাবা মায়ের কথা না শুনে, এলাকাবাসীর কথাও না শুনে, তাহলে তাকে আইনের হাতে তুলে দেওয়া, এটা এটাই আমার মনে হয় যে সবচেয়ে উপযুক্ত মানে বিষয় হবে। তাহলে এই রামিসা হত্যার মতন এরকম জঘন্যতম হত্যা হবে না, নন্দিনী হত্যার মতন এরকম জঘন্যতম ঘটনা হবে না। আর বিচার ব্যবস্থার যেটা, এটা সরকারের কে আমরা একটা অনুরোধ স্বরূপ বলবো যে দ্রুত যেভাবে বিচার মানে নিষ্পত্তি করা যায়, এটাই আমাদের পক্ষ থেকে আপনার অনুরোধ থাকবে। শেষ করলাম। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক যারা আমাদেরকে দেখছেন, আমাদের লাইভটি জমজমাট চলছে, আপনারা অনেকেই যুক্ত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি। শরীফুল ভাই যুক্ত হয়েছেন, আহ ফজল ভাই লিখেছেন জমজমাট আলোচনা চলছে, আমাদের রুকনউদ্দিন ভাই কমেন্ট করছেন খুব সুন্দর। ইয়াসিন আরাফাত নিশ্চয়ই ভালো বিষয়ে, নৈতিকতার শিক্ষার বিষয়ে কথা বলবেন। জি, আমরা তাহলে সেটাই শুনি আপনি যেটা বলছেন। আমরা ইয়াসিন আরাফাতের কাছে যেতে চাই। আমাদের আলোচক ইয়াসিন আরাফাত, আমাদের জি নিশ্চয় দেখা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। আপনি যদি বলেন, এই যে আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদের স্কুলে আহ, নৈতিকতার বিষয়ে কতটুকু শিক্ষা দেওয়া হয়, এবং এই যে শিশু ধর্ষণ যে বিষয়গুলো চলছে বা বর্তমান সময়ে যে বিষয়গুলো চলছে, এইগুলো নিয়ে আলোচনা করা হয় কিনা। বিশেষ করে আমরা যদি বলি, সকালবেলায় আমাদের একটা আহ, অনুষ্ঠান হয়ে থাকে, কি বলবো এটা, সুইটি প্যারেড, এগুলো আমাদের হয়। হ্যাঁ, এগুলোতে আমরা অ্যাসেম্বলি, আমরা সমাবেশের কথা বলতে পারি। সমাবেশ যেটা হয় সেখানে যদি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যায় 10 মিনিট, তাহলে মনে হয় অনেকটা লাঘব হবে, তাই না? তো এই বিষয়গুলো কতটুকু আমরা কার্যকর করতে পারি সে বিষয়ে যদি একটু বলেন। রমজান আলী স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, সহকারী শিক্ষক ইংরেজি, মহিপুর দ্বীপে উচ্চ বিদ্যালয়। আপনাদের সাথে উপস্থিত হয়ে পেয়ে নিজেকে ধন্য মনে করতেছি এবং আশেপাশে যারা আলোচক বিন্দু ছিল তাদের আলোচনাগুলো
মন ভরে শুনলাম এবং তারা গুরুগম্ভীর ভাবে তাদের হচ্ছে মতামত প্রকাশ করেছেন বর্তমান সমসাময়িক সমস্যাগুলো নিয়ে। যেহেতু আমি একজন শিক্ষক, আমার দৈনন্দিন জীবনযাত্রা হচ্ছে আমার বর্তমান সময়ে ছেলে মেয়েদেরকে নিয়ে, যাদের বয়স বলা চলে বর্তমানে হচ্ছে 10 থেকে 20 বছর পর্যন্ত বা 18 বছর পর্যন্ত, অনেকের 20 বছর হয়ে থেকে, এই যে একটা বয়সের ব্যবধান। তা আমি বর্তমানে সমসাময়িক যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করতেছি, এদিক থেকে আসতে চাই যে আসলে বর্তমানে শিশু দর্শন, আর এই শিশুদেরকে নিয়েই আমরা বর্তমানে বসবাস করতেছি, কারণ বর্তমানে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তা আমাকে যেটা বলা হয়েছে নৈতিক শিক্ষার প্রভাবটা, যেহেতু আমি একজন শিক্ষক, আমি একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমাদের স্কুলে যিনি হেড স্যার, প্রতিষ্ঠান প্রধান, তিনি অসংখ্য অনেক দক্ষ একজন ব্যক্তি। তিনি কমপক্ষে সপ্তাহে 2 দিন অ্যাসেম্বলির পরে আমাদের হচ্ছে মাদক এবং শিশু নির্যাতন সম্পর্কে বিভিন্ন প্রকার, আমরা এদের স্কুলে একটা এনজিওর আন্ডারে আছে, ওখান থেকে একটা হচ্ছে বিভিন্ন প্রকার হচ্ছে পরামর্শ আসে এবং হচ্ছে যে একটা হচ্ছে লিফলেট আসে। এই সম্পর্কে আমাদের হেড স্যার সপ্তাহে 2 দিন সেখানে স্টুডেন্টের সামনে অ্যাসেম্বলি করানোর পরে বিভিন্ন প্রকার মানে অ্যানাউন্সমেন্ট করে থাকে এবং হচ্ছে শাস্তি পরামর্শ দিয়ে থাকে এবং হচ্ছে বিভিন্ন প্রকার হচ্ছে যে তাদের যে বিধিবিধান গুলো আছে এবং স্টুডেন্টকে এর সাথে বলা হয় যে মানে কি কর্ম করলে কি ফল হবে, তারও কিন্তু সেখানে বিধিবিধানটা দেওয়া আছে। এই সম্পর্কে সুন্দরভাবে তিনি প্রতি সপ্তাহে কমপক্ষে 2 বার বলে থাকেন, মানে সপ্তাহে 2 দিন। তা বর্তমানে নৈতিক শিক্ষা এটা প্রথমে শুরু হয় আপনাদের পরিবার থেকে। এটা আমাদের সবাইকে জানতে হবে যে আমরা যেহেতু মানুষ, সামাজিক জীব, প্রথমে আমাদের বসবাস হচ্ছে পরিবার, সমাজ, তারপরে হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা। তা আমরা একটা ছেলে মেয়ে 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে 8 ঘন্টা সে স্কুলে থাকে, অনেক 6 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টা স্কুল থাকে, আর বাকি সময়টা কিন্তু সে বাড়িতে থাকে। আর বাড়ির পরিবেশটা যেরকম হবে, অবশ্যই মনে রাখতে হবে একটা ব্যক্তির জীবনে মানে জীবন ধারাটা পুরোটা গড়ে ওঠে তার পরিবারের উপর ভিত্তি করে। পরিবার যদি হচ্ছে যে তালবাহানা শুরু হয়, তা তো তালবাহানা হবেই, মানে ছেলে মেয়ে সেভাবে গড়ে উঠবে না। কারণ হচ্ছে যে একটা বটবৃক্ষর মতোই গড়ে ওঠে। এখানে বটবৃক্ষ যদি হচ্ছে যখন দেখা যায় যে তো এটা বুড়ো হয়ে যায়, নড়চড় হয়ে যায়, এটা দিয়ে আর কোনো কাজে লাগে না, তখন ওই রকমই অবস্থা হয়ে যায় একটা পরিবারের। তো এই জন্য আমি মনে করব যে বর্তমানে আমাদের সমাজের, আমাদের পরিবারের এবং প্রতিষ্ঠানের যেটা দায়িত্ব আছে, সবাইকে ঐক্যভাবে এই দায়িত্বটা পালন করতে হবে। আর সর্বপ্রথম হচ্ছে যেটা আমি বলতে যাচ্ছি, বর্তমানে ধর্ষণ। তা আমরা শিশু কাদেরকে বলি? এটা মনোবিজ্ঞানী সাইকোলজিস্টের মানে ওদের তথ্য মোতাবেক যারা 1 থেকে 14 বছর পর্যন্ত আছে এদেরকে বলা হয় শিশু। 14-র উপরে যারা যায় তাদেরকে বলা হয় শিশু কৈশোরকাল। তা শিশু 1 থেকে 12 বছর পর্যন্ত, যেমন আমাদের একটা ব্র্যাক আছে, বাংলাদেশ ব্র্যাক, এটা বিভিন্ন প্রকার প্রোগ্রাম করে থাকে। ব্র্যাক সবকিছুই আছে, মানে ব্র্যাক ব্যাংক থেকে শুরু করে ব্র্যাক এনজিও এবং ব্র্যাক একটা স্কুলও আছে এখানে, এবং ব্র্যাকে কিছু পাঠশালা আছে। এই ব্র্যাক পাঠশালার কয়েকটা বই আছে। এখানে আপনি যদি দেখেন যে সর্বপ্রথম ওখানে কিন্তু সুন্দর করে সাজানো করে লেখা আছে যে আপনার ছেলে মেয়ে সর্বপ্রথম হচ্ছে নির্যাতিত হবে আপনার নিকটতম আত্মীয়র দ্বারা। কারণ একটা অপরিচিত লোক সহজে আপনার বাসায় আসতে পারবে না, আপনার ছেলে মেয়েদের সাথে কথা বলতে পারবে না এবং তাকে কোনো কিছু বলারও সুযোগ পাবে না। আপনারই খালাতো ভাই, আপনারই মামাতো ভাই, মানে ছেলের খালাতো ভাই, মামাতো ভাই, এরা যে কোনো সুযোগে তাল বাহানা করে বাসায় ঢুকবে। তারপরে দ্বিতীয় সুযোগটা পাবে হচ্ছে যে পরিবার থেকে দূরে, মানে পরিবারের প্রতিবেশী থেকেই তারপর হলো সমাজটা আসে। তো এখানে আমাদের এই জন্য বলা হয়েছে যে আমাদের নৈতিক শিক্ষা, আপনি যেটা বারবার করে বললেন যে নৈতিক শিক্ষাটা আমরা যদি পরিবারের থেকে শুরু করি, যেমন আমাদের নৈতিক শিক্ষাটা বলা হয় যে আমাদের যেহেতু মুসলিম, সেহেতু আমাদের মুসলমান বলা হয়েছে একটা মেয়ে যখন 5 বছর হয়ে যায় তখন মেয়েটাকে পর্দা করা উচিত। শুধু কাপড় দিয়ে পর্দা করা এটা পর্দা না, মানে তাকে হেফাজতে রাখতে হবে।
5 বছর পার হয়ে গেলে সে কোন ছেলের সাথে কথা বলতেছে, কোথায় খেলতে গেল, তারপর হচ্ছে কোথায় দেখা যায় যে গ্রামে ম্যাক্সিমাম সময় দেখা যায় এই এক বাড়ি থেকে অন্য বাড়িতে গিয়ে টেলিভিশন দেখে ওইখানে গিয়ে কথাবার্তা বলে। এই যে প্রথমে তাকে সচেতন করতে হবে, তাকে নৈতিক শিক্ষা দিতে হবে যে তুমি একটা মেয়ে, তোমার এত আশেপাশে এত লোকজনের সাথে কথা বলা যাবে না। কারণ যখন কথা বলবা তখন ওরা কিন্তু অন্য সুযোগ নেবে। এরপরে যখন আস্তে আস্তে বয়স বেশি হয়ে যাবে, যখন হচ্ছে যে গ্রামে ম্যাক্সিমাম দেখা যায় যে 14 বছর হয়ে গেলেই কিন্তু 12 বছর হয়ে গেলে গ্রামবাসী ভাবে যে মেয়ে বড় হয়ে গেছে, তাকে বিয়ে দিতে হবে। তা এই যে যখন কোনো সমাজে দেখবেন যখন এই 12 বছর বা 14 বছরে কোনো মেয়ে নির্যাতিত হয় বা ধর্ষণ হয়, এটা কিন্তু তার প্রতিবেশীর দ্বারা বা নিকটতম আত্মীয়র দ্বারা, তখন কিন্তু তখন কিন্তু আমাকে মনে করতে হবে যে এটা কিন্তু ওই যে আমার হচ্ছে বিজ্ঞ একজন আলোচক ছিল, তাকে এই কথাটাই আপনি বলছিলেন যে এই যে ঘটনাটা আপনার হচ্ছে যে সেখানেই লুকিয়ে থাকে, মানে প্রকাশ পায় না। আসলে এই ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে ঘটনা, যে কোনো জিনিসের ঘটনা কিন্তু হচ্ছে যে মেয়েরা মার সাথে ফ্রেন্ডলি থাকে। মাকে যখন এই বিষয়টা, মেয়ে কোনো ঘটনা ঘটাইলে কিন্তু এটা অবশ্যই মার সাথে শেয়ার করে। মা কিন্তু তখন আর অনেক চিন্তা ভাবনা করে যে আসলে এই ঘটনাটা তো আমার আত্মীয় দ্বারাই ঘটছে, অতএব এটা কি করা যাবে না, আমার মেয়েকে বিয়ে দিতে হবে, না হলে একটা বিয়ার পরবর্তী যে আছে মানে পরবর্তী নিয়ে ভাবে যে আমি এই ঘটনার যদি ফ্লাশ হয়ে যায় তাহলে তো আমার মেয়েকে বিয়ে দিতে সমস্যা হবে, পরে বিয়ে হয় কি না হয়, মানে গ্রামে যখন আপনার আর্থিক অবস্থা কম হবে তখন কিন্তু একটা মেয়ে যদি জন্ম হয় তখন তার চিন্তা ভাবনা থাকে যে আমার মেয়ের নামে যদি কোনো দুর্নাম আসে তাহলে কিন্তু একে বিয়ে দেওয়া সম্ভব না। এই যে তার যে ভিতরে দুর্বলতা, এই দুর্বলতার সুযোগ কিন্তু পরবর্তীতে আরো একটা মহামারী আকারে নেয়। এই জন্য এইভাবেই আস্তে আস্তে যখন দেখলো যে আমি বললাম শহরে হচ্ছে, এই যে এই জন্যই তো বলা হয়েছে যে আমি বাংলাদেশ সরকার থেকে শুরু করে সচেতন যারা আছে তাদেরকে আমি আর্নেস্টলি রিকোয়েস্ট করব যে কম্পিউটারে যেরকম হচ্ছে ভাইরাসকে দূর করার জন্য অ্যান্টিভাইরাস দরকার, সেই রকম এই সমাজে এই জঘন্যতম কাজকে দূর করার জন্য আরো জঘন্যতম আইন প্রয়োগ করা দরকার। এরকম আরেকটু কথা আপনাদের সাথে শেয়ার করি। এই যে ঘটনাগুলোর হচ্ছে যে বিভিন্ন প্রকার, এটা কিন্তু 2000 সালে কিন্তু সংসদে একটা আইন করা হয় বাংলাদেশে। এটা হচ্ছে নারী মানে হচ্ছে শিশু ধর্ষণ ও নারী নির্যাতন সংশোধন করা হয়েছে। তো এরপরে হচ্ছে যে ধর্ষণের ঘটনাক্রমে কিন্তু শাস্তির বিধান রয়েছে বাংলাদেশে। এটা বহির্বিশ্বে আছে, যেমন সৌদি আরবে হচ্ছে যে কোনো ধর্ষণের এটা যদি হচ্ছে যে আপনার সাক্ষী প্রমাণ পাওয়া যায়, 3 জন সাক্ষী পাইলে তাকে শিরশ্ছেদ করা হয়, মানে তাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হয়। চীনেও কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড। বাংলাদেশেও কিন্তু হচ্ছে যদি এটা বাংলাদেশে কিন্তু ধর্ষণের এটা বিভিন্ন প্রকার কারণ আছে, মানে হচ্ছে ধর্ষণের প্রকারভেদ আছে আবার কিন্তু। এই যে বাংলাদেশে আমার সবচেয়ে খারাপ লাগে, আমি বগুড়াতে পড়াশোনা করছি, এই বগুড়াতে পড়াশোনা করার মারফতে আমি কয়েকজন কয়েদি মানে হচ্ছে জেলখানায় যারা বসবাস করছে তাদের সাথে থাকার সৌভাগ্য হয়েছে এবং তাদের সাথে মেলামেশার সৌভাগ্য হয়েছে। তারা বলছে যে জেলখানায় এমন একটা, এটা তো সংশোধনাগার, জেলখানাকে বলা হয় সংশোধনাগার। তো এইখানে বাংলাদেশে কিন্তু জনবল পর্যাপ্ত। বন্ধু মানে আমার নিজস্ব বন্ধুর কথাই বলি, যে বলছে যে বন্ধু আমাকে যদি এই জেলখানা যদি একটা শুধু মোবাইল ব্যবহার করতে দিত আমি জীবনে আর জেলখানা থেকে বের হইতাম না। তার মানে জেলখানা থেকে যারা জেলে যায়, কোনো একটা অপরাধ করার পর জেলে যায়, তারা কিন্তু ওখানে জামাই আদরে থাকে। এই যে বহির্বিশ্বে দেখবেন বিভিন্ন দেশে আছে যে এরা যারা সংশোধনাগার মানে জেল নিয়ে যায় তাদের কিন্তু বিভিন্ন প্রকার উৎপাদনমুখী বা বিভিন্ন প্রকার ইন্ডাস্ট্রি আছে, কর্মক্ষম করে তোলে। আর বাংলাদেশের জেলখানা নিয়ে যায় ওদেরকে বসায় রাখে, গান বাজনা করায়। এটা আমি শুনছি, বসে বসে খাওয়ায়, এটা সরকারের বসে বসে খাওয়ায়। তো এই যে অর্থটা কোথা থেকে পায়? অর্থটা অনেকেই আছে যে 15 বছর 20 বছর জেলখানায় থাকে, তো 15 বছর 20 বছর তাকে দিয়ে কোনো কি উৎপাদন করা সম্ভব না? তাকে কি কোনো কর্মে নিয়োজিত করা উচিত না? মানে তাকে শাস্তি স্বরূপ তাকে একটা কর্ম নিয়োগ না দিয়ে ওখানে কি করে? এই জন্য দেখবেন যে ম্যাক্সিমাম টাইমে যারা জেলখানা থেকে বের হয়ে আসে তারা ডাইরেক্ট বলে যে কি বলে অপরাধ করছিস, মানে এইরকম বলে যে অপরাধ করলে বড় অপরাধ করে ডাইরেক্ট জেলে যাবে। জেলে কি আছে, পুলিশের হাতে গেলে জেলে গেলেই কোনো একদম শান্তি, মানে রিল্যাক্স। তো এইরকম শাস্তি আমি চাচ্ছি যে ধর্ষণের শাস্তি
বাংলাদেশের সংবিধান বাংলাদেশ স্বাধীনতার পরে কিন্তু সংবিধানটা হয়েছে, এটা আমরা অবশ্যই জানি, এবং অনেকবার এবার এখন পর্যন্ত 17বার সংশোধনী হয়েছে। তা আমি চাচ্ছি যে ধর্ষণের এমন একটা শাস্তি হওয়া দরকার যেন এটা প্রকাশ্যে করা উচিত, কারণ একটা প্রকাশ্যে করলে এক এলাকায় একটা ঘটনা ঘটলে কয়েক এলাকা জানাজানি হয়। ধর্ষণের যদি শাস্তিটা প্রকাশ্যে করা হয়, এটা যদি একটা আইন তৈরি করা হয়, তাহলে ওর দেখা দেখি, এবং হচ্ছে আমি চাই যে এটা প্রচারের মাধ্যমে করা হোক যে এই জায়গায় একটা ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণের মাইকিং করে, তাহলে পুরা পুরা কয়েক এলাকা পর্যন্ত জানাজানি হবে যে একটা কোন একটা অপরাধ করলে এরকম শাস্তি আছে। তাহলে মানুষ পরবর্তী নেক্সট কোনো কার্যক্রম বা কোনো অপরাধ করতে গেলে আগে হচ্ছে তার জীবন সম্পর্কে ভাববে। তা ভাবার যখন কোনো সুযোগ থাকে না, তখন মানুষ হচ্ছে কার্যকর হয়। হ্যাঁ, কারণ আমরা তো সামাজিক জীব। আসলে কারণ যে ধর্ষণ করে একটা ছোট বাচ্চাকে যে ধর্ষণ করে, ধর্ষণ কথা বাজে দিলাম, যে একটা ছোট বাচ্চাকে 5 থেকে 7 বছর বাচ্চাকে যে খুন করতে পারে, মারতে পারে, সে তো মানুষ না, তার ভিতরে কোনো মানবিকতা নাই, সে একটা পশুর চাইতে নিকৃষ্ট। তাকে সমাজে রাখলে আরো সমাজের হচ্ছে দুর্নাম হবে, অর্থাৎ তাকে সমাজ থেকে বিনিশ করা দরকার। কারণ ভাইরাসের মতো, হ্যাঁ, তারা তো ভাইরাস একটা, এই ভাইরাসকে ভাইরাসটা নির্মাণ করতে হলে অ্যান্টিভাইরাস দরকার হবে। আর না হলে যদি এই মানে আমরা যদি আইনটা শুধু দেখাই যে আইন আছে, যে এখন বাস্তবায়ন দেখা যায় ম্যাক্সিমাম যে চোর গুলো আছে, এরা চোর যদি কোনো জায়গায় চুরি করতে যায় ধরা পড়ে, ওরা সারা আল্লাহর নাম নেওয়া বাদ দিয়ে ওরা খালি পুলিশের নাম নেয়, যে পুলিশ আসলো না কেন, পুলিশ ধরলেই তো স্বাধীন। তো সেই রকম যে কোনো অপরাধী জানে যে আমি অপরাধ করতেছি, অপরাধ করলে জেলখানে নিয়ে যাবে, জেলখানার পর আমি 2 বছর 3 বছর থাকার পর হচ্ছে বাপরে কিছু অর্থ দেওয়ার পর আমি সেখান থেকে জামিন নিয়ে আসবো, জামিন নিয়ে আসার পর আবার আমি এরকম কার্যকলাপে মানে একবার যখন সে সাহস পাবে, সে কিন্তু এই কাজগুলো দ্বিতীয়বার করতে কখনো দ্বিধাবোধ করে না। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দর আলোচনা করেছেন, আপনি আমাদের সাথেই থাকবেন। সম্মানিত আলোচক বৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এ পর্যায়ে যেতে চাই আমাদের বড় ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের অনেকেই কমেন্ট করেছে যে মাদক একটা বড় কারণ হতে পারে, এই বিষয়টি নিয়ে যদি একটু বলেন। তন্ময় দাস লিখেছেন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আসলে আমাদের সমাজ থেকে এই ধরনের এই ধরনের ভাইরাস দূর করা সম্ভব নয়। আমরা এ পর্যায়ে যেতে চাই যে আসলে মাদক কি প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে, এই বিষয়টার উপর একটু বলেন। ধন্যবাদ রমজান আলী বাবু। এই কথাটা অবশ্য অনেকেই বলছে, মাদকের কথাটা, এটার সাথে আমি একমত। সেটা হচ্ছে তার একটা দৃষ্টান্ত আমি তোমাকে দিয়ে প্রথমে শুরু করছি, যে মাদক কেন আসলে মাদক কেন বেশি দায়ী হচ্ছে। তোমার এই পরশু দিনের ঘটনা, 2 দিন আগের ঘটনা, রংপুরের যেটা হলো, মানে বাবা সন্তানের কাছে টাকা চাইছে, এরকমটাই মনে হয় আর কি। টাকা না দেওয়ার কারণে ওই ছেলেটা ওষুধের ডিসপেন্সারিতে, ওষুধের দোকানে কাজ করতো, সে হাতুড়ি নিয়ে এসে তাকে আঘাত করছে, 2টা আঘাত করছে, দুই আঘাতেই কিন্তু সে মারা গেছে। ওই যে টাকা চাইছে, টাকা দেয় নাই, এটাই অপরাধী। মানে সে নেশা করবে, তার টাকার দরকার, এই জন্য সে এসে মানে টাকা দেয় নাই বলে তার যে পরে ফাঁসি হবে না যাবজ্জীবন হবে, এটা কিন্তু সে খেয়াল করে নাই। তার নেশায় মাথা নষ্ট হয়ে গেছে, আইসা হাতুড়ি দিয়ে সে মেরে দিয়েছে, পরে কিন্তু মারা গেছে ছেলেটা। তা এই যে সবাই কিন্তু একটা কথাই বেশি বেশি বলছে যে নেশা। হ্যাঁ, আমি মনে করি যে এই নেশার থেকে বেরোতে না পারলে, শুধু নেশা না, তোমার নেশা, মাদক এবং ক্যাসিনো, মানে এইসব যেগুলা আসলে টাকা দিয়ে লেনদেন করতে হয় কন্টিনিউ, এগুলার থেকে বেরোতে না পারলে কোনোদিনই সম্ভব না এইসব বন্ধ করা। সরকারকে কঠোর, মানে শুধু সরকারকে না, আমরা সমাজে যারা আছি আমাদেরকে আমাদের ওই যে রুকনুদ্দিন ভাই কিন্তু লিখেছেন যে এলাকা ভিত্তিক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। জি, একদম একদম স্থানীয় একদম, প্রশাসনকে এগিয়ে আসতে হবে, অবশ্যই, যারা আমরা সমাজের একদম বিদ্যমান আছি তাদেরকে এগিয়ে আসতে হবে, অবশ্যই, একদম। কারণ যারা জ্ঞানীগুণী আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। একদম রুকনুদ্দিন ভাইয়ের কথায় আমি একমত। সেটা হচ্ছে
প্রশাসন আসলে আমাদের তুলনায় খুবই কম। এখন প্রশাসন কি ভাই আমার বাড়ি এসে আমাকে পাহারা দিবে, তোমাকে পাহারা দিবে, না আর কাউকে পাহারা দিবে? প্রশাসন তখনই আসবে যখন আমরা তাকে ইনফর্ম করব যে ভাই আমার এখানে এরকম ঘটনা হয়েছে, আমরা সামলাতে পারতেছি না, আসেন। তাহলে প্রথম আন্দোলনটা কিন্তু আমাদেরকেই তুলতে হবে, সচেতন মহলকেই তুলতে হবে। আমরা সচেতন মহল যদি এটাতে মানে আমাদের ইয়েটা থাকবে যে আর ধর্ষণ হত্যা হবে না, স্লোগান যেটা, হতে দিব না, সে যেই হোক না কেন, যেই হোক কোনো কথা নাই, আমরা এটার প্রতিবাদ করব। এটা যদি আমাদের স্লোগান হয়, আমি মনে করি যে এই ধর্ষণ, এই যে ছোট বাচ্চা হত্যা, এটা আসলে খুবই দুঃখজনক। আসলে এটা এটা বন্ধ হয়ে যাবে। আর এছাড়া ওই প্রশাসনের উপর ছেড়ে দিলে, প্রশাসন ভাই তুমি ফোন করার পরে আসবে। আর এর আগে দেখা গেলো বাচ্চাটাকে মেরে ফেলছে, যেমন তোমার মেহেরপুরে একটা ঘটনা দেখলাম, বাবা নেশার টাকার জন্য ছোট বাচ্চাকে খাটের উপর মেরে ফেললো। পিছন থেকে লোকজন দেখতেছে, তারা চাইলে কিন্তু রুমে ঢুকতে পারতো, তারা কিন্তু ঢুকে নাই, ভাবছে যে হয়তো বা মারবে না, কিন্তু তার তো নেশা না করা পর্যন্ত মেন্টালিটি, তার মানসিকতা হারাই ফেলছে, মানসিক ভারসাম্য সে একদম জিরো টলারেন্সে চলে গেছে, সে তার বাচ্চাটাকেই মেরে ফেললো। তাহলে আমাদেরকে আসলে সচেতন হতে হবে, যেই হোক নেশা করুক না কেন, যেখানে নেশা দেখবো সেখানেই প্রতিবাদ গড়ে তুলবো, সে আমার হোক, যার হোক, যেই হোক না কেন। এটা যদি আমরা করতে পারি, তাহলে এই সমাজ থেকে যখনই মাদক বন্ধ করবো, ক্যাসিনো বন্ধ করবো, তখন অলরেডি দেখবা তোমার ওই ওই যে অন্যায় গুলা হচ্ছে, এগুলা আমি আশা করি বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ রমজান বাবু। জি, অসংখ্য ধন্যবাদ। বড় ভাই খুব সুন্দর বক্তব্য দিয়েছেন, কথা বলছেন। আমাদের আলোচক বৃন্দ অনেক সুন্দর তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। আপনারা যারা এতক্ষণ ধরে দেখলেন আমাদের লাইভটি, আমরা বেশি দূর এগোতে চাচ্ছি না। আসলে আমাদের রোমানা ম্যাডাম এতক্ষণ ছিলেন। রোমানা ম্যাডাম প্রশ্ন করছিলেন যে আপনি সুস্থ আছেন স্যার? যে আমি এখন সুস্থ আছি, তবে একটু পেইন হচ্ছে, আমি যেহেতু পড়ে গেছিলাম, একটু পেইন হচ্ছে, আর একটু অসুস্থ, হাঁটতেও একটু সমস্যা হচ্ছে। এই মুহূর্তে মারুফা সুলতানা আপা লিখেছেন যে সমাজে শিশু নিরাপদ নয়, সেই সমাজ শিশুকে সভ্য দাবি করতে পারে না। একদম সঠিক কথা বলেছেন। আমি লাইভটি বেশি দূর এগোতে চাই না, আমরা শেষ করতে চাই। আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা নিজে থেকে সচেতন হন, আপনার সন্তানদেরকে সচেতন করুন। ভালো টাচ আর হচ্ছে খারাপ টাচ, যে ব্যাড টাচ গুড টাচ বিষয়গুলো আছে, এগুলো বোঝান। কার সঙ্গে সে চলবে, কার সঙ্গে সে বন্ধুত্ব করবে, এই বিষয়গুলো বোঝান। তাহলে আমাদের ধর্ষণ বা হত্যা অনেকটা কমে আসবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।